চ্যাপ্টারের নাম হচ্ছে ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন। ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকলন। আচ্ছা, অতি সংক্ষিপ্তের 8 নম্বর অঙ্ক। তো অতি সংক্ষিপ্তের 8 কি বলেছে যে পি কিউ আর ত্রিভুজের শীর্ষ তিনটি পি কিউ আর হলো আর হলে সমাকলনের সাহায্যে ত্রিভুজটি ক্ষেত্রফল বের করতে বলছে। তো একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদেরকে কি করতে বলেছে, তার ক্ষেত্রফলটা বের করতে বলেছে, ছবি আঁকতে হবে। ফার্স্ট অফ অল বিন্দুগুলোকে একবার দেখ, 2 1 3 4 5 2, তাই তো? 2 1 মানে ধরে নিচ্ছি এখানে x অক্ষ আছে, y অক্ষ আছে, এই পজিশনে x অক্ষ y অক্ষ, এটা মূল বিন্দু। 2 1 বিন্দুটাকে আমি বললাম এটা 2 1 বিন্দু। তারপরটা কি বলছে 3 4, একটু উপরের দিকে থাকবে 3 4 আরেকটা কি, আরেকটা হচ্ছে 5 2, এগুলো সব এই জায়গায় থাকবে 5 2। তো পজিশন ওয়াইজ এরকম তিনটাকে জয়েন করে দিলাম, ত্রিভুজ তৈরি হয়ে গেল। এই হয়ে গেল ত্রিভুজটা। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে সমাকলনের সাহায্যে। তো খেয়াল করে দেখ, এই ত্রিভুজটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ কোনোটা দ্বারা তো সীমাবদ্ধ না, আর তা যদি না হয় আমরা ক্ষেত্রফলটা বের করি কি করে? কারণ ক্ষেত্রফলের জন্য আমাদের কাছে দুটোই সূত্র আছে, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স আর ইন্টিগ্রেশন এক্স ডিওয়াই, তাই তো? এখন ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স বা এক্স ডিওয়াই যেটাই হোক না কেন, সেটাকে যদি ইউজ করতে হয় প্রথমত এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে বাউন্ডারি হিসেবে থাকতে হবে। এখন কি করে এটা করা যায়? দেখ, সর্বপ্রথমত এই যে দুটা প্রান্তবিন্দু থেকে আমি লম্ব ড্র করলাম, হলো? আর তারও আগে এই শীর্ষবিন্দুগুলোর নাম দিয়ে দিই, এ বি সি। আমি যেরকম নাম দিচ্ছি তোরাও সেরকমই নাম দিস, তাহলে বুঝতে অসুবিধা হবে না। লম্বগুলোর নাম দিয়ে দিলাম এডি আর সিএফ। আচ্ছা, বি থেকেও লম্ব ড্র করি, তাহলে বি এর থেকে যে লম্বটা ড্র হলো তার নাম হয়ে যাবে বি। কথা আমাদের লাগবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাই না? আমি একটা হিসাব দেখাচ্ছি, দেখ বুঝে নে রাফে। সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল, যদি আমি এই ছবির থেকে বানাই, তো ছবির মধ্যে তোরা দেখতে পাচ্ছিস ত্রিভুজটার থেকে লম্বগুলো ড্র করার জন্য অনেকগুলো ট্রাপিজিয়াম তৈরি হয়েছে, হ্যাঁ কি না? যে ট্রাপিজিয়াম গুলো তৈরি হয়েছে সেই ট্রাপিজিয়াম গুলোর ক্ষেত্রফল গুলোকে যোগ বিয়োগ করে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যেতে পারে, যে ট্রাপিজিয়াম গুলো তৈরি হয়েছে। কারণ কোন ট্রাপিজিয়ামের সাথে কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলকে যোগ করব আর কোনটাকেই বা বিয়োগ করব, এটা আমাদেরকে ভাবতে হবে। আর আমাদের ট্রাপিজিয়াম গুলোকে এমন ভাবে নিতে হবে যেন এক্স অক্ষ, কারণ দেখ ছবিটা এক্স অক্ষ বরাবর তৈরি হয়েছে। এখন ছবিটার মধ্যে যে যে ট্রাপিজিয়াম গুলো আমরা নিব তাদের সীমা যাতে, বা সীমানা যেটা, বাউন্ডারি কোনো একটা বাউন্ডারি যাতে এক্স অক্ষ হয়। কথাটা ক্লিয়ার? এটা আমাদের টার্গেট রাখতে হবে। বুঝতে পারছি কথাটা ঋষিতা? বুঝলি? তাহলে এখন বানা, কোনটার সাথে কোনটাকে যোগ করব, কোনটাকে বিয়োগ করব। আরেকবার বল, আরেকবার বল। এ বি ডি বলে কোনো কিছু নাই। এ বি ইডি, এ বি ডি না, এ বি ইডি, এ বি ইডি। দাঁড়া এক মিনিট, দাঁড়া। ই বি সি এফ, এ বি ইডি আর ই বি সি এফ। তোরা কি বুঝতে পারলি যে দুইটাকে যোগ করা হলো? যাদেরকে যোগ করা হচ্ছে তাদেরকে ক্যাপচার করতে পারছিস, ইমাজিন করতে পারছিস? গুড। তারপরে কি বললি? মাইনাস ডি এ সি এফ। ডি এ সি এফ টা দেখা যাচ্ছে, ডি এ সি এফ কে মাইনাস করতে হবে, ত্রিভুজটা পাওয়া যাচ্ছে। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে ট্রাপিজিয়াম এ বি ইডি যোগ ট্রাপিজিয়াম বি সি এফ ই মাইনাস ট্রাপিজিয়াম এ সি এফ ডি। ঠিক আছে? তাহলে আমাদের বেসিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে এবিইডি এর ক্ষেত্রফল বের করতে হবে,
BCEF এর ক্ষেত্র এফির ক্ষেত্রফল বের করতে হবে আর ACFD এর ক্ষেত্রফল বের করতে হবে। ক্লিয়ার? এখন নিউন বল ABED ট্রাপিজিয়াম, এইটা এখানে বক্র তো নাই, সবই সরলরেখা। তাহলে কোন সরলরেখার আন্ডারে তৈরি হয়েছে? প্রথমত x অক্ষ বরাবর তৈরি হয়েছে। কোন সরলরেখার আন্ডারে তৈরি হয়েছে? কোন সরলরেখাটার আন্ডারে এই ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে? কি মনে হয় কাকে নিব? এখানে অনেকগুলো সরলরেখা দেখতে পাচ্ছিস তো, কোন সরলরেখাটার আন্ডারে ABED ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে? ক্ষেত্রফলটা তো তোর x অক্ষ বরাবর ছড়াচ্ছে, AB। তো সঠিক উত্তরটা হচ্ছে AB। তো দেখ ইন্টিগ্রেশন y dx, ওখানে ওয়াইটা আমি পাবো হচ্ছে যার আন্ডারে তৈরি হয়েছে তার থেকে। এখন এবির তো সমীকরণ লাগবে, সমীকরণ কি জানি না তো, এবি সমীকরণটা আগে বের করতে হবে। ঠিক আছে, নাম দিয়ে ফেলছি, ওটাকে আর পাঠাবো না, কনসেপ্টটা আমাদের সেম। ঠিক আছে, বলো তাহলে এবির ক্ষেত্রফলটা বের করবো। এবির আন্ডারে যে ক্ষেত্রফল ইন্টিগ্রেশন y dx হলো, তার জন্য আমার এবির সমীকরণটা লাগবে। ক্লিয়ার? আর কি লাগবে? আর লাগবে ডি থেকে ই পর্যন্ত, ডি আর ই চেনা যাচ্ছে, ডি আর ই, ডি আর ই স্থানাঙ্ক লাগবে। কেন? কারণ ডি তে শুরু হয়েছে, ই তে শেষ হয়েছে, লোয়ার লিমিট আর আপার লিমিট ওরাই দিবে। কথাটা ক্লিয়ার? তাহলে ডি এর স্থানাঙ্ক ই এর স্থানাঙ্ক থেকে আমি এক্স এর মানগুলো পাই যাবো, কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে, আর এবির সমীকরণটা লাগবে। বুঝতে পারছি? একই রকম ভাবে পরের যে ট্রাপিজিয়ামটার নাম কি BCFE, তো BCFE যে ট্রাপিজিয়াম কার আন্ডারে তৈরি হয়েছে? BC সরলরেখার আন্ডারে। সমীকরণ লাগবে BC সরলরেখার, এবং ই আর এফ এর স্থানাঙ্কগুলো লাগবে। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে এসি লাগবে, এসি সমীকরণ লাগবে, আর ডি আর এফ এর তো স্থানাঙ্ক আগেই বের করে রাখছি। তো সর্বপ্রথম স্থানাঙ্কগুলো বলি। স্থানাঙ্কগুলো কি হবে? এটা হচ্ছে ডি এর স্থানাঙ্ক 2,0। আচ্ছা 2,0 আকারে লিখবো না x ইকুয়াল টু কত ওটা লিখবো? ডাইরেক্ট x ইকুয়াল টু লিখি না, আমার তো ওইটাই লাগবে। তাহলে এটা হচ্ছে x ইকুয়াল টু 2, এখানে x ইকুয়াল টু 3, আর এখানে x ইকুয়াল টু 5 হয়ে গেল। তার প্রথম কাজ শেষ, লোয়ার লিমিট আপার লিমিট গুলো পেয়ে গেলাম। হ্যাঁ, নেক্সট কাজ সমীকরণগুলো বের করা। তো এবির সমীকরণ লাগবে, বিসির সমীকরণ লাগবে, এসি সমীকরণ লাগবে। কোন আকারের মাধ্যমে বের হবে? কারণ সরলরেখার অনেকগুলো আকার ছিল, 2 বিন্দু আকারের মাধ্যমে বের হবে, কারণ দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। বাবা বললাম যে 2 বিন্দু আকার জানি কি ছিল? সবাই শুনলি? চল অ্যাপ্লাই করি। আচ্ছা ফার্স্টে আমাদের লেখালেখি ঝামেলা আছে, সবকিছুকে পাল্টা দিই। হ্যাঁ, কোশ্চেনটাকে পাল্টা দিই, PQ আর না ABC ত্রিভুজ। ধরি ত্রিভুজ ABC এর, এভাবে বানাই জিনিসটাকে। ধরি ত্রিভুজ ABC এর A, B, C বিন্দু স্থানাঙ্ক, কোশ্চেনটার নেমিংটা টোটালটাই পাল্টাই দিলাম। ধরি ত্রিভুজ ABC এর A, B, C বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে কত কত 2,1, 3,4, 5,2, 3,4 আর 5,2। আরে বললাম না কোশ্চেনটাকে রিস্ট্রাকচার করলাম না, সব চেঞ্জ করলাম না, ওটা একবার ধরে নিতে লাগবে তো নাকি? কোশ্চেনের সাথে তো মিলি, এটা তো 8 নম্বর কোশ্চেনই না। ঠিক আছে, বুঝতে পারলি জিনিসটা? তো দুইটা তিনটা বিন্দু স্থানাঙ্ক ধরে নেওয়া হইলো, এখন আমাকে সমীকরণগুলো বের করতে হবে। অতএব এবি এর সমীকরণ, এটা ইকুয়াল টু হয়ে যাবে, বা কলন দিয়ে লিখবো y মাইনাস y1, কাকে ধরি? y মাইনাস 1 বাই, আচ্ছা y2 মাইনাস y1 করি। হ্যাঁ, ওটাতে আমি অভ্যস্ত, যে যেটাতে অভ্যস্ত সেই সেটাতে কর। y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 করলাম ইকুয়ালস টু x মাইনাস 2 ডিভাইডেড বাই 3 মাইনাস 2। অর্থাৎ কত হয়ে যাচ্ছে? এদিকে 1 এদিকে 3, তার মানে হচ্ছে y মাইনাস 1 এটা ইকুয়াল টু 3x মাইনাস 6, তার মানে 3x মাইনাস y এটা ইকুয়াল টু 6, 5 হয়ে যাবে। ঠিক আছে, তো একেবারে y ইকুয়াল টু বের কর, কারণ ওই শেষে y ইকুয়াল টু লাগবে। 3x মাইনাস 5 এটা হয়ে গেল 1 নম্বর সমীকরণ গেল। একই রকম ভাবে কি লাগবে? BC এর সমীকরণ। BC এর সমীকরণ কি হবে? y মাইনাস 4 বাই 2 মাইনাস 4 সমান সমান x মাইনাস 3 বাই 5 মাইনাস 3, অর্থাৎ 2y মাইনাস 8
গুণ করলাম রে, -2x + 6, তাহলে সব তো 2 দিয়ে কাটাকাটি যাবে মনে হচ্ছে। y - 4 = -x + 3। ভেরি গুড। এরপরে কত হবে? y equal to, না x প্লাস না, y equal to, হ্যাঁ y equal to -x + 7, y equal to -x + 7। কি করিস তুই? x + 1 কোথা থেকে বলিস? তো -2 এটা +2। অতএব এসি এর সমীকরণ, এসি এর সমীকরণ সেটা হয়ে যাবে y - 1/2 - 1 সমান x - 2/5 - 2, অর্থাৎ 3y - 3 সমান x - 2, অর্থাৎ y = 1/3 মনে হয় থাকবে, এদিকে হবে x + 1, 1/3 × x + 1 হলো। এটাকে দিয়ে দাও 3 নম্বর সমীকরণ। এখন লেখো হচ্ছে প্রথমত সম্পর্কটা, ত্রিভুজ এবিসি সমান সমান ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম ফার্স্টের নামটা কি, এ বি ই ডি, এ বি ই ডি যোগ ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম কি নাম, বি সি এফ ই, বি সি এফ ই মাইনাস ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামটার নাম কি, এ সি এফ ডি, এ সি এফ ডি হলো, ইজ ইকুয়াল টু এ বি ই ডি, এ বি ই ডি হয়ে যাবে ইন্টিগ্রেশন কত থেকে কত অব্দি, 2 থেকে 3 অব্দি, ঠিক আছে, 2 থেকে 3 y dx, সরাসরি মানটা লিখবো, y এর মান হচ্ছে 3x - 5, তাহলে 3x - 5 dx যোগ ইন্টিগ্রেশন কোথা থেকে কত অব্দি, 3 থেকে 5 অব্দি y dx, 2 নম্বর সমীকরণ থেকে y পাবো, তাহলে -x + 7 dx মাইনাস ট্রাপিজিয়াম 2 থেকে 5 কত, 1/3 × x + 1 dx, ঠিক আছে, পাশে লিখে দাও 1, 2 ও 3, এটা 2 লিখছি না, 1, 2, 3 সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই, থেকে পাই বা পেলাম, ইজ ইকুয়াল টু, এটা কি হিসাব করা যাবে না, ইন্টিগ্রেশন করতে পারবি, চট করে কর, দেখ কত আসে, চট করে করে অ্যানসার কর। 8 জানি কার অসুবিধা ছিল, তোর অসুবিধা ছিল, হ্যাঁ 8 হয়েছে, 8 কার প্রবলেম ছিল, তোর প্রবলেম ছিল 8, বুঝতে পারলি এখন কোন জায়গাটা, যে জায়গাটা বুঝতে চাই সেটা বল, দেখ আমি বোর্ডটা দেখছিস তো, আমি বোর্ডে বোঝাচ্ছি, হ্যাঁ এইগুলো তো বুঝছিস, এই সমীকরণ বের করা বুঝছিস, বিসিএ সমীকরণটা বুঝতে অসুবিধা হয়েছে, বিসিএ সমীকরণে কি হয়েছে দেখে নি আমিও, y - 4 করছি, এই যে y - 4, কিন্তু দুটো ডাইরেক্ট কাটা যাচ্ছে, দাঁড়া, y - 4/2 - 4, 2 - 4 হলো, এটা ইকুয়াল টু x - 3, x - 3/5 - 3, এত অবধি ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে তোর 2 আর এদিকে হচ্ছে -2, 2 দিয়ে গুণ করলাম এখানে 2y - 8, আর এখানে -2 দিয়ে গুণ করলাম -2x + 6, সব ঠিক আছে এখন অবধি, তারপরে 2 দিয়ে ভাগ করে দিলাম, যেহেতু 2 দিয়ে কাটাকাটি আগে করি নাই আমি তাই পরে 2 দিয়ে কাটাকাটি করছি, করলেই হলো একটা স্টেপে 2 দিয়ে কাটাকাটি, সেরকম তো পার্থক্য আসবে না, 2 দিয়ে কাটাকাটি করলাম, y - 4 - x + 3, চিহ্নে কোথাও কিছু একটা ভুল হয়েছে তোর, ঠিক আছে, কারেকশন করে নে। এই ইন্টিগ্রেশনের উত্তরটা যদি নেগেটিভ আসে আমরা শুরুতে মড দিয়ে নিব, ঠিক আছে, আর যদি নেগেটিভ না আসে তাহলে সব ঠিক আছে, কোনো চাপ নেই।
দেখ এই ইন্টিগ্রেশন গুলো অ্যান্সারটা কি আসে, সে যোগ বিয়োগ করে। সুমন তুই তো করছিস অঙ্কটা, তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশন অ্যান্সারটা বল না, কত আসছিল? মাইনাস 3/2 প্লাস 4, মানে ফার্স্ট ইন্টিগ্রেশন থেকে। ও -3/, আচ্ছা ঠিক আছে, -3/2 প্লাস 4, তারপরে কত আসছে? 45/2 -33/2, আচ্ছা তারপরে কত আসছে? মাইনাস দিয়ে 35/6 প্লাস 4/3। ও তুই ব্র্যাকেট ছাড়া দিছিস, তাহলে ভেতরে মাইনাস হবে। আচ্ছা 7 × 8, 5/2, এদিকে 5/2 হলো যোগ 45 থেকে 33 বিয়োগ করছি, কত হয় রে? 12, 12/2 মানে 6 মাইনাস, এখানে লসাগু হয়ে যাবে 6, আর উপরে কত হবে? 35 - 8, 35 - 8 করলে কত হয়? 35 - 8 করলে 27 নাকি? 35 - 8 করলে 27 না? তাহলে 27 আর 6 তো কাটে, কত হয়? 3 নং 27, 9/2। আর 5/2 থেকে 9/2 বিয়োগ করলে কত হয়? -4/2 মানে -2 যোগ 6, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 4। তো এবিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 4 বর্গ একক। ডাউট ক্লিয়ার হইলো? আচ্ছা আট নয় দশ, 8 9 10 9। প্রতিসংক্ষিপ্তের 9 নম্বর, কার ডাউট আছে? 9 নম্বর, 9 নম্বরে বলেছে যে y = x³ - 8 এবং স্থানাঙ্ক অক্ষ দুটি দ্বারা চতুর্থ পদে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এখানে যেটা বলেছে, দেখ এইটা কার ছবি আমার জানা নেই, ঠিক আছে, কারণ এরকম সমীকরণ এর আগে ক্লাস 11-এ ছিল না। তো y = x³ - 8, কিন্তু যেটা বলে দিয়েছে, ফেসিলিটি যেটা দিয়েছে যে দুটো অক্ষ দ্বারাই সীমাবদ্ধ, মানে ছবিটাকে দুটো অক্ষ বরাবরই, মানে বরাবরই তৈরি হয়েছে, এটা ধরা যেতে পারে। কথাটা ক্লিয়ার? এই ছবিটা দুটো অক্ষ বরাবরই তৈরি হয়েছে, এটা আমি ধরতে পারি, কারণ দুটো অক্ষ দ্বারা সীমাবদ্ধ হচ্ছে, দুটো অক্ষই পার্টিসিপেট করছে, তাই দুটো অক্ষ বরাবরই চড়িয়েছে, তাই যে কোনো একটা অক্ষ বরাবর অ্যান্সারটা বের করলেই হলো। তো ধরে নিই আমরা এক্স অক্ষ বরাবরই করছি, এক্স অক্ষ বরাবর আমি ধরলাম যে ক্ষেত্রটা তৈরি হয়েছে। এখন এক্স অক্ষ বরাবর তৈরি হয়েছে মানে কি, ইনিশিয়াল আর এন্ডিং পয়েন্ট দুটোই এক্স অক্ষের উপর আছে, ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে যে এই এক্স অক্ষের উপর ইনিশিয়াল আর এন্ডিং পয়েন্ট কত কত হবে। তো দেখ, যেহেতু এক্স অক্ষ দ্বারা আমরা বিচার করতে যাচ্ছি, এক্স অক্ষ মানে এক্স অক্ষের সমীকরণ, সমীকরণটা কি? y = 0। তাহলে y = 0 যে সমীকরণ এবং y = x³ - 8 যে সমীকরণ, এই দুটো সমীকরণকে সমাধান করলেই আমরা পেয়ে যাব যে এক্স অক্ষের উপর কোন কোন বিন্দুতে ছেদ করেছে, ওই ছেদ বিন্দুগুলোই আমার দরকার। তাহলে এক্স এর মানগুলোই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কারণ এক্স এর কি কি মান আসবে দেখতে হবে। একটা হচ্ছে y = 0 বললাম, আর সরি আরেকটা হচ্ছে y = x³ - 8, ঠিক আছে। তাহলে দেখ আরেকটা কথা বলে দিই, হ্যাঁ এক মিনিট, আরেকটা কথা বলে দিই, যেহেতু চতুর্থ পদে দুইটা অক্ষ দ্বারা সীমাবদ্ধ, একটা জিনিস অবজার্ভ কর। না, চতুর্থ পাদ মানে হচ্ছে এটা, এটা কথা বলছে, এইখানে দুটো অক্ষ দ্বারাই সীমাবদ্ধ, মানে দুটো অক্ষকেই ছেদ করেছে কাঠটা, তো ছবিটা এরকম হবে। তো এরকম হোক বা এরকম হোক, কিন্তু খানিকটা এরকমই হওয়া উচিত, এই দুটো অক্ষই পার্টিসিপেট করলো বাউন্ডারিতে, হলো। এখন তাহলে দেখ, যেহেতু দুটো অক্ষই পার্টিসিপেট করছে, তাই দুটো অক্ষর যে ছেদবিন্দু, সেখান থেকে গল্পটা শুরু হবে। শুধু দেখতে হবে শেষটা কোথায় হচ্ছে, ঠিক আছে, ওই শেষের বিন্দুটা বের করতে হবে। মানে ইন্টিগ্রেশন যদি আমি এক্স অক্ষ বরাবর করি, স্টার্টিং হবে x = 0 থেকে, শুধু এন্ডিংটা দেখতে হবে যে x = কততে হচ্ছে। ক্লিয়ার? ওই x = ওইটা বের করবো। ওটা কি করে বের করবো? সমীকরণ দুটো সমাধানের মাধ্যমে। বোঝা গেছে? হ্যাঁ কি বলছিস? মান বলতে ওটা ওটা খুব কঠিন হয়ে যায়, ঠিক আছে, কারণ কি তুই যেটা ক্লাস 8-এ শিখেছিলিস যে সরলরেখার উপর ওই তিনটা বিন্দু স্থানাঙ্ক বসিয়ে
তারপরে ছবিটা আঁকা, ওটা তো সরলরেখার জন্য প্রযোজ্য। এটা কি সরলরেখার ছবি? কি করে বলি, এটা এরকমও হইতে পারে। এটা আমি তো খুব সিম্পল দিয়ে যাচ্ছি, এটা এরকমও হইতে পারে। কি করে নিবি, বুঝতে পারলি? এই ছবিটা কি করে আঁকবি তুই? সম্ভব না, কারণ এক্স কিউব দিয়ে কোনো কিছুই পাইনি এর আগে। হ্যাঁ হবে, ডেফিনেটলি হবে। ছবি যেরকমই হোক, ক্ষেত্রফলটা আমাদের ঠিকঠাকই বেরোবে, কারণ বক্র সমীকরণ তো দেওয়াই আছে, আর সূত্র দিয়ে আমরা বের বের করে নেবো। কথাটা বুঝতে পারলি? চল করি তাহলে। পরে লিখতে কি হইব, যে লিখি যে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8, এটাকে ডট ডট দিয়ে 1 নং বক্র এবং অক্ষ দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে ইন্টিগ্রেশন 0 টু আলফা ওয়াই ডিএক্স, 0 টু আলফা ওয়াই ডিএক্স, যেখানে যেখানে আলফা হলো আচ্ছা এখানে অক্ষ দুটি দ্বারা একটা কথা লিখতে বলেছি, চতুর্থ পাদে সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো ইন্টিগ্রেশন 0 টু আলফা ওয়াই ডিএক্স, যেখানে আলফা হলো y ইকুয়াল টু 0 এবং 1 নং বক্রের ছেদবিন্দু। আমি কি ভুল করছি কিছু? ও কোথায় বলতো, কোথায় x ইকুয়াল টু 0 বুঝবে না? মানে আগের বার যখন একটা অঙ্ক করেছিল ওখানে বলে দেওয়া ছিল, ওখানে বলে দেওয়া হয়। হ্যাঁ তুমি কি x equal to 0 y equal to 0 তুই যেটা ইচ্ছা বসে না, অ্যান্সার তো আসবে। এখানে একটা অপশন হ্যাঁ দেখা দেবো দেখ। না না না, তো কোশ্চেনটা তো ভ্যালিড রে বাবা, বোকা বোকা হাসিস কেন? তো কোশ্চেনটা তো একটা ভ্যালিড কোশ্চেন জিজ্ঞেস করছিস, তো বোকামির কি আছে? তোর জিজ্ঞাসা হচ্ছে যে স্যার আমার এক্স অক্ষের উপর পয়েন্টগুলো তৈরি হচ্ছে না ওয়াই অক্ষের উপর পয়েন্টগুলো তৈরি হচ্ছে, আমি কি করে বুঝবো? আমি বললাম যেহেতু দুটো অক্ষই পার্টিসিপেট করছে, তাই দুটো অক্ষ বরাবরই তৈরি হচ্ছে, তার মানে দুটো অক্ষ বরাবরই ছেদবিন্দু পাওয়া যাবে। কথাটা ক্লিয়ার? এখন যখন আমি এক্স অক্ষের উপর ছেদবিন্দু চাচ্ছি, তখন আমি ওয়াই ইকুয়াল টু 0 বসাচ্ছি, কারণ এক্স অক্ষের সমীকরণই ওয়াই ইকুয়াল টু 0। আর যখন ওয়াই অক্ষের উপর ছেদবিন্দু চাইবো, তখন এক্স ইকুয়াল টু 0 বসাতে হবে। এখন আমার কোশ্চেন হচ্ছে এটা না, আমি এটা প্রমাণ করে দেখা যাচ্ছে, যখন ওই কোশ্চেনটা একটা অনেকের মনেই থাকবে, এই কোশ্চেনটা অনেকে জিজ্ঞেস করছে না, তুই জিজ্ঞেস করার সাহসটা দেখাবি, ঠিক আছে? বাকিরা জিজ্ঞেস করতে যাও, ছয় চুপ করে আছে, ঠিক আছে? তাই এখন এটা এটা একটা ভ্যালিড কোশ্চেন, যে জিনিসটা বুঝতেছে সেই তার মনে এই প্রশ্নটা একবার হলেও জাগবে যে দুটো জিনিস কি সমান হবে, ঠিক আছে? কারণ আমি এখানে দেখাচ্ছি একরকম, তোরা তো করছিস না, যতক্ষণ না বসে জিনিসটা প্রুফ পাচ্ছিস ততক্ষণ তুই কি করে বিশ্বাস করবি? তো আমি ওটাও দেখবো আর এটাও দেখছি, ঠিক আছে? দুটো অঙ্কতেই আমাদের সেম উত্তর আসা হচ্ছে। হ্যাঁ, তবে পজিটিভ নেগেটিভ এরকম হতে পারে, যদি নেগেটিভ হয় মড দিয়ে নেবো, ঠিক আছে? ক্লিয়ার? উত্তর 8 মাইনাস 8 এরকম হইতে পারে, ঠিক আছে? চল দেখি। ফার্স্ট অফ অল এখানে এটা কমপ্লিট করে নিয়ে ওয়াই ইকুয়াল টু 0 এবং এটা ছেদবিন্দু। তো ওয়াই ইকুয়াল টু 0 মানে ওয়াই ইকুয়াল টু 0 এবং 1 নং বক্রের ছেদবিন্দু, অতএব কি হয়ে যাবে, 0 ইকুয়াল টু এক্স কিউব, কারণ ওয়াই ইকুয়াল টু তো 0, তাই ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দিলাম। তাহলে y ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8 হলো, তাহলে এক্স কিউব ইকুয়াল টু 8 হবে, তার মানে x ইকুয়াল টু কত হবে, 2 হলো। এক্স কিউব ইকুয়াল টু 8 মানে x ইকুয়াল টু 2। আচ্ছা এক্স, আমার একটা প্রশ্ন, এক্স কিউব ইকুয়াল টু 8 হলে x কি 2 হয় শুধু? -2 এর কিউব কি 8 হয়? শুধু 2 হবে? আমার আমার এমনি জেনুইন একটা কোশ্চেন, তাহলে বাস্তব ফিল্ড না, তাহলে x কিউব ইকুয়াল টু 8, তার মানে হচ্ছে x এর মান কি সবসময় 2 পাওয়া যাবে? তুই যে উত্তরটা দিবি, শোন, তোর মুখ থেকে যে বাণীটা বেরোবে তার কিউব যাতে 8 হয়, ঠিক আছে? যেটাই বেরোক না কেন তোর মুখের থেকে, থুতু বাদ দি, ঠিক আছে? তো কিউব, আর একটু হাসি তো লাগে, তাই না? তো এখন কিউবের ভ্যালু যাতে 8 আসে, তো 2 এর কিউব 8, -2 এর কিউব তো 8 হয় না বাবা, তাহলে আমার লাগবে এমন সংখ্যা লাগবে। কিন্তু
কোশ্চেন হচ্ছে যে এক্স কিউবের থেকে কি এক্স এর মানটা সবসময় 2ই আসবে না, এক্স কিউবের থেকে সবসময় এক্স এর মানটা 2 আসে না। আমাদের উত্তরে কেন আমরা 2 নিচ্ছি, কারণ শুরুতেই বলে দেওয়া হয়েছে যে ক্যালকুলাসের ক্লাস 8-11 এর শুরুতে, ঠিক আছে, ক্যালকুলাস যখন আমরা শুরু করছি তখনই বলে দেওয়া হয়েছে যে আমরা বাস্তব সংখ্যাদের নিয়ে কাজ করছি, কোনো অবাস্তব কিছু আনা যাবে না। বাকি দুইটা মান আসে অবাস্তব। কি কি মাথা রাখবি, নোট করে নে। ও আমি ক্লাসে ছিল না, এক্স কিউব যদি এ কিউব হয়, এক্স কিউব যদি এ কিউব হয়, এক্স ইকুয়াল টু হবে তিনটা মান, যেহেতু দেখ সোজা হিসাব, পাওয়ার যত বীজ তত, পাওয়ার যত বীজ তত, এক্স স্কোয়ার ইকুয়াল টু যেটা দেওয়া থাকবে বীজ আসতো দুটা, হ্যাঁ। তাহলে কত হবে এ এ ওমেগা, এ ওমেগা স্কোয়ার, ঠিক আছে, এ এ ওমেগা, এ ওমেগা স্কোয়ার। ওমেগা কি জিনিস? ওমেগা হলো 1 এর অবাস্তব ঘনমূল, অবাস্তব ঘনমূল। তোরা জিজ্ঞেস করতে হবে স্যার এই ভুলভাল জিনিসগুলো পড়ে কি হবে, ঠিক আছে, আরে মানলাম তোরা এইচএস দিচ্ছিস, ঠিক আছে, কিন্তু এইচএস তো শেষ না, তারপরে তো আরো যুদ্ধ আছে, ওগুলোর জন্য তো রেডি থাকতে হবে। তো ওমেগা হলো 1 এর অবাস্তব ঘনমূল, ঠিক আছে। ওমেগার মান কত? ওমেগার মান হচ্ছে -1 ± i√3 ডিভাইডেড বাই 2। হলো? আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলি, তোরা কি করে ভেরিফাই, এখন তোরা জিজ্ঞেস করবি স্যার এ ওমেগা কিউব কি করে এ কিউব হয়, ঠিক আছে, মানে এখানে এ কিউব ছিল, x ইকুয়াল টু এ ওমেগা নিলে x ইকুয়াল টু এ কিউব ওমেগা কিউব হচ্ছে, কিন্তু মনে রাখবা যে x ইকুয়াল টু এ ওমেগা, তাহলে x কিউব ইকুয়াল টু কত আসার কথা? এ কিউব। তাহলে এ ওমেগা তার কিউব যখন করব, তাহলে এ কিউব ওমেগা কিউব হবে, আর ওমেগা কিউবের মান হচ্ছে 1, ঠিক আছে। একই রকম ভাবে যদি x ইকুয়াল টু এ ওমেগা স্কোয়ার নি, x কিউব হয়ে যাবে এ কিউব ওমেগা টু দি পাওয়ার 6, আর ওমেগা টু দি পাওয়ার 6 মানে হয় ওমেগা কিউবের স্কোয়ার, তার মানে 1 এর স্কোয়ার 1, তার মানে আবার এ কিউব, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা পাই যে যদি ঘন সমীকরণটা যদি কি হয় কিউবিক ইকুয়েশন হয়, তার তিনটা মান বেরোবে সবসময়, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে থেকে দুটো মানকে আমরা অমিট করে কাজ করছি, কেন? কারণ আমরা বাস্তব ফিল্ডে কাজ করছি, ঠিক আছে, আমাদের যা উত্তর আসবে সব বাস্তব আসবে, অবাস্তব কিছু আসবে না। তাহলে এক্স ইকুয়াল টু এখানে অ্যাকচুয়ালি উত্তর আসতো 2 2 ওমেগা 2 ওমেগা স্কোয়ার, কিন্তু এই দুটাকে আমরা নিচ্ছি না, অ্যাভয়েড করে দিচ্ছি। ক্লিয়ার? তাহলে এক্স ইকুয়াল টু 2 হয়ে গেল। এখন তাহলে আমি বুঝে গেলাম যে এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু 2 অবধি ব্যাপারটা ছড়াবে, ঠিক আছে। অতএব নির্ণেয় ক্ষেত্রফল, অতএব এক্স ইকুয়াল টু 2 মানে কি? অতএব আলফা ইকুয়াল টু 2, এক্স এ যেটা মান বেরোবে ওটাই আলফা, ঠিক আছে। তাহলে অতএব সমীকরণটা কি? সমীকরণ বলছি ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু 2, y এর মানটা বসাতে হবে, y হচ্ছে x কিউব মাইনাস 8, তারপরে dx, x কিউব মাইনাস 8 করলে কত হয় দেখি, x টু দি পাওয়ার 4/4 মাইনাস 8x বসে যাবে 0 টু 2, তাহলে এখানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে 16, 16/4 মানে 4 মাইনাস 8 দুগুণ 16 নেগেটিভ আসছে, তাহলে এটা ইকুয়ালস টু -12, -12 মানে হচ্ছে আমরা কি নিব শুরুতে মড, মডের ভেতরে পুরো ব্যাপারটাকে রাখবো, এটা ইকুয়াল টু লাস্ট লিখে দেবো 12, এত বর্গ একক। আনন্দ আনন্দ পেলি নাকি নিরানন্দ হয়ে গেল ব্যাপারটা? হলো? এখন ওই জিনিসটাকে একবার ভেরিফাই করে দিন, ছোট্ট খালি ইন্টিগ্রেশনটা করবো। ফার্স্টে হচ্ছে দেখতে হবে যে y ইকুয়াল টু কোথা থেকে y ইকুয়াল টু কোথায় শেষ হয়, তো হিসাব হচ্ছে যেহেতু ওই সেম ছবিটা মনে আছে তো, y ইকুয়াল টু 0 তে স্টার্ট হচ্ছে, মূলবিন্দু মানে y ইকুয়াল টু 0 তে শেষ হচ্ছে, কারণ y ইকুয়াল টু কততে শেষ হবে, তাহলে y ইকুয়াল টু 0 তে স্টার্ট হচ্ছে, আর y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0, তাই আমি ক্যালকুলেশনটা এখানে শেষ করব, তো এইটা থেকে y ইকুয়াল টু এটা বের করতে হবে, তো বের করব কি করে, যে y এর অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0 আর বক্রের সমীকরণ y ইকুয়াল টু x কিউব মাইনাস 8, x ইকুয়াল টু 0 বসিয়ে দাও, y এর মান আসছে -8, তাহলে y ইকুয়াল টু -8 অবধি ব্যাপারটা ছড়াবে, ঠিক আছে। এখন ইন্টিগ্রেশন কি হবে, দেখ 0 থেকে -8 তো হয় না, -8 থেকে 0 হয়, তাহলে -8 থেকে 0 নিয়ে নিলাম, ঠিক আছে। কি হবে x dy, তাহলে আমাকে এই সমীকরণ থেকে x এর মান বের করতে হবে, x ইকুয়াল টু কত হবে y প্লাস 8 হোল টু দি পাওয়ার 1/3 dy। কেউ এর ইন্টিগ্রেশন করতে পারবি?
y plus 8 whole to the power 1/3 ইন্টিগ্রেশন। ওই কি হয়ে যাবে 2 টু ওই যে 3 3 থাকবে হ্যাঁ কি বলছিস ওই হবে ওইভাবে হবে মানে আগে সেপারেট করে দে কিউ হবে সেপারেট কোথাও হবে না স্যার এটা কি জিনিস পুরো তো সূত্র তো এটাই তো বলছি কি বলছিস তুমি এটা সেপারেট হবে না তো পাওয়ারে 1/3 না। হ্যাঁ কি z কিউব দরকার কি ডাইরেক্ট ইন্টিগ্রেশন। হ্যাঁ ডাইরেক্ট ইন্টিগ্রেশন হচ্ছে তো y plus 8 to the power 1/3 plus 1 by 1/3 plus 1 হয়ে গেল। কোনো কিছু ধরাধরিতে যাবো কেন? হুম আরে দেখ না আচ্ছা y plus 8 এর হ্যাঁ y plus 8 এর ডেরিভেটিভ কি হবে? 1 হবে। তার মানে d of y plus 8 equal to dy। তাহলে dy এর জায়গায় d of y plus 8 লিখতে পারি। বুঝে গেছে? তাহলে এইবার ডাইরেক্ট ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 3/4 ফার্স্টে বসবে হচ্ছে 0 0 বসলে 8 টু দি পাওয়ার 4/3 মাইনাস 8 বসবে -8 বসলে 0 তাহলে 3/4 আমার উত্তর কত আসা উচিত 12 তাই না ইনটু 8 টু দি পাওয়ার 4/3 হিসাব লাগাতে পারবি 8 টু দি পাওয়ার 4/3 কত হবে 16 হবে জানিস না তোরা কিছু ঠিক আছে 4 এটা ইকুয়াল টু 12 হ্যাঁ কি হ্যাঁ কোনটা বুঝলাম না 8 টু দি পাওয়ার 4/3 মানে 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 মানে 16 করিস নাই কেন আমি করছি ঠিক আছে দেখা মাত্র বলতে হবে দেখা মাত্র বলতে দেখ তাহলে বুঝলি হ্যাঁ তাহলে হিসাব আমি যে অক্ষ বরাবরই করি না কেন উত্তর একই আসবে ক্ষেত্রফল আলাদা হলে তো সব অঙ্কই ভুলে গেছে ঠিক আছে কি লাস্ট মিনিটের চেহারাটা দেখা যাবে হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে এরপরে কত নম্বর হবে 10 সমপরাবৃত্ত 10 পরাবৃত্ত তোদেরকে ক্লাস 11 এ তো করাইনি পরাবৃত্ত ক্লাস করেছিলাম পরাবৃত্ত সমপরাবৃত্ত কাকে বলে হ্যাঁ সমপরাবৃত্ত মানে এমন পরাবৃত্ত যার উৎকেন্দ্রতা হচ্ছে √2 ঠিক আছে শিখাইছিলাম ওটা পরাবৃত্ত এটা হচ্ছে সমপরাবৃত্ত এর ছবিটা ওরকম না এর ছবিটা বেঁকে থাকবে ঠিক আছে বেঁকে থাকবে হ্যাঁ ছাড় অত কিছু লাগবে না এখানে কি বলছে xy = c² সমপরাবৃত্ত কোন অক্ষ x অক্ষ এবং x = c ওই x সবই তো দিয়েছে অঙ্কটা হয়নি 10 এর অঙ্কটা হয়নি এখানে সবই তো দেওয়া আছে তাহলে না এখানে ওই এখানে x = c স্টার্টিং পয়েন্ট x = c এন্ডিং পয়েন্ট মানে x অক্ষের উপর দুটো বিন্দু দেওয়া আছে আর শুধু আমার লাগবে বক্ররেখা থেকে y তো বক্ররেখা থেকে y কত আসছে c²/x সবই তো জানি আর কি লাগে কোনো ডাউট থাকার কথা না তারপর চলে যাচ্ছে সংক্ষিপ্ত শ্রেয়া কত সংক্ষিপ্ত 4 3 নম্বরে 2 কেন কোন দিতে পারে 3 কোন 3 বলতো সংক্ষিপ্ত 3 এ ক্ষেত্রফলের সাথে কেন দ্বিগুণ করা হলো তার কারণ সংক্ষিপ্ত 3 এ দেখ প্রথম হিসাব যে x অক্ষ বা y অক্ষ যদি বাউন্ডারিতে না থাকে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না এই চ্যাপ্টারে হলো আমরা সেই সমস্ত ক্ষেত্রেই ক্ষেত্রফল বের করতে পারবো যাদের ক্ষেত্রটা হয় x অক্ষ বা y অক্ষ দ্বারা সীমাবদ্ধ অথবা কোনো দুইটা সরলরেখা দ্বারা সীমাবদ্ধ এটা বলা থাকতে হবে কিন্তু x অক্ষ বা y অক্ষের উপর হইতে হবে ছয়তে হবে x অক্ষ বা y অক্ষের উপর হলো মানে মাঝখানে কোনো এক জায়গায় ঝুলে আছে ওই রকম টাইপের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো না হলো আচ্ছা এখন যেটা এখানে করেছি সেটা হচ্ছে যে ছবিটা আগে বুঝতে হবে ছবিটা হচ্ছে এরকম x² = 12y এরকম ছবি আর নাভিলম্ব হচ্ছে এটা তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে y অক্ষটা এই অধিবৃত্তটার অক্ষ হয়ে যাচ্ছে মানে y অক্ষটা অধিবৃত্তটাকে মাঝখান থেকে দুই ফাল্টি করে দিচ্ছে
ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশনটা তাহলে কোনো একটা অক্ষ বরাবর তো করতে হবে। এখন কোন অক্ষ বরাবর হবে? ক্লিয়ারলি ওয়াই অক্ষ বরাবর হবে, কারণ ওয়াই অক্ষ বরাবর ব্যাপারটা ছড়িয়েছে। ক্লিয়ার? এখন ওয়াই অক্ষ বরাবর তুই যদি বের করতে চাস তাহলে ওয়াই অক্ষ তো বাউন্ডারি হয়ে যাচ্ছে। আর বাউন্ডারি কার হচ্ছে? এই পোর্শনটার নতুবা এই পোর্শনটার, দুইটার মধ্যে কোনো একটা পোর্শনকে তোমাকে নিয়ে কাজ করতে হবে। মানে তুই আমার ভিউয়ার্সদের জন্য যদি বলি তাহলে এরকম, ঠিক আছে, যে হয় ওএবি বা ওএসি, দুইটার মধ্যে কোনো একটাকে নিয়ে কাজ করতে হবে। হলো? তো ওএবি বা ওএসি এর মধ্যে থেকে কোনো একটাকে নিয়ে যদি কাজ করি তাহলে কি আমি গোটা ক্ষেত্রফলটা পাচ্ছি? পাচ্ছি না তো, অর্ধেকটা পাইলাম। তাহলে শেষে গিয়ে উত্তরটার সাথে 2 গুণ করতে হবে না? ব্যাস, এটাই কারণ। নেক্সট, তোরা সাবস্ক্রাইব করিস না এই জন্য এখনো 160 এর থেকে 2টা কম আছে আমার। আমি 11 এ থাকতে বলছি, এরকম বলবেন না। আচ্ছা, তারপরে দেখ কত নম্বর তুই বলছিস? 4, মানে প্যারামেট্রিকের অঙ্কগুলো। 4-এর মধ্যে 2টা অঙ্ক আছে, কোনটা করবো? 4-এর মধ্যে 2টো অঙ্ক আছে তো। তুই কোশ্চেনই দেখিস নাই নাকি? তুই কি তোর কি 4-এই অসুবিধা? 2 নম্বরটা করি, এ বি দিয়ে আছে, এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, আর প্রথমটা হচ্ছে বৃত্তের সমীকরণ। উপবৃত্ত পারলে বৃত্ত করবে, ঠিক আছে। আচ্ছা, সমাকলনের সাহায্যে এই উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। উপবৃত্তটা ছবি লাগবে। y ইকুয়ালস টু x ইকুয়ালস টু কি বলছে? x a cos থিটা আর y ইকুয়ালস টু b sin থিটা। উপবৃত্ত, উপবৃত্ত সম্পর্কে কালকে বলছিলাম। না খালি অভিযোগ। আচ্ছা, উপবৃত্ত স্ট্রাকচারটা কি? এটা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড উপবৃত্ত। হ্যাঁ, সব থেকে বেসিক উপবৃত্ত হচ্ছে এটা, বা প্রথম উপবৃত্তই বলতে পারি। সেটা 4 ধরনের উপবৃত্ত হয়। স্ট্যান্ডার্ড 4 ধরনের উপবৃত্ত হয়। স্ট্যান্ডার্ড 4 ধরনের উপবৃত্ত হয়, তার মধ্যে প্রথম হচ্ছে এটা। এর ছবিটা মনে রাখ, ঠিক আছে। এখন এই উপবৃত্তের ক্ষেত্রে আমি আগের দিন বলেছি যে অধিবৃত্তের ক্ষেত্রে একটা নাভি একটা নিয়ামক থাকে, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে দুটো নাভি দুটো নিয়ামক থাকে। তো অধিবৃত্তের ক্ষেত্রে নাভিগুলো সবসময় থাকবে হচ্ছে ভেতরের দিকে। উপবৃত্ত হোক, পরাবৃত্ত হোক, অধিবৃত্ত হোক, সবার ক্ষেত্রেই ভেতরের দিকে নাভি থাকবে, আর নিয়ামক গুলো থাকবে সবসময় বাইরের দিকে। হলো? তাহলে এই যে অধিবৃত্ত, প্রথমত আমাদের জানতে হবে উপবৃত্ত, সরি, এই উপবৃত্তের সমীকরণটা কি। তো হেডিং দিয়েছি উপবৃত্ত। উপবৃত্ত উপবৃত্ত সম্পর্কে যদি ডাউট থাকে বা এর উপর কিছু পয়েন্ট যদি আমি বলতে ভুলে যাই, WBJER যে ক্লাসটা আছে আমার, ঠিক আছে, রিসেন্ট সবার লাস্ট যে ভিডিওটা আপলোড হবে সেই ভিডিওটা দেখে নিন, ওর মধ্যে উপবৃত্ত নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। তো ওখান থেকে একটু দেখে নিতে পারবে। ক্লাস 11 এর মধ্যে রেকর্ডিংটা ছাড়িনি। ওকে, আচ্ছা, উপবৃত্ত। উপবৃত্তের ক্ষেত্রে কি হচ্ছে যে এই যে উপবৃত্তটা দেখা যাচ্ছে তার সমীকরণ, প্রথমত সমীকরণটা আমার লাগবে। এটা 1 নম্বর নাম দিলাম। সমীকরণ হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান সমান 1। এটা হয়ে গেল উপবৃত্তটার সমীকরণ। হলো? নেক্সট যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে উপবৃত্তের কেন্দ্র। হ্যাঁ, উপবৃত্তের কেন্দ্র হয়, ঠিক আছে। বাকি অধিবৃত্ত হচ্ছে নন সেন্ট্রাল কনিক, মানে এর কোনো কেন্দ্র পাওয়া যায় না, কিন্তু উপবৃত্ত আর পরাবৃত্ত দুজনেরই কেন্দ্র পাওয়া যায়। তাহলে এর কেন্দ্র হচ্ছে 0,0, এই যে এটা, তার মানে এটা x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। আচ্ছা, উপবৃত্তের দুটো অক্ষ থাকে। অধিবৃত্তের একটা অক্ষ থাকতো, উপবৃত্তের দুটো অক্ষ থাকে। অক্ষের সংজ্ঞা, যে সরলরেখা ফিগারটাকে মাঝখান থেকে 2 পাল্টি করে দেবে, ঠিক আছে, একদম সমান 2 ভাগে ভাগ করে দেবে। তো এখানে দেখ এক্স অক্ষটা ছবিটাকে সমান 2 ভাগে ভাগ করেছে, যে গোটা চমচমটা আছে সেটাকে দেখ মাঝখান থেকে একদম 2 ভাগ করে দিয়েছে, একই না? আবার তুই যদি ওয়াই অক্ষের কথা ভাবিস, ওয়াই অক্ষটাও কিন্তু সমান 2 ভাগে ভাগ করে দিয়েছে সাইডে, তাই না? এই জন্য এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুজনেই অক্ষ হচ্ছে, কিন্তু একটা অক্ষের সাইজ বড়, একটা অক্ষের সাইজ ছোট। যেটা যে অক্ষের সাইজ বড় তাকে বলা হয় পরাক্ষ, আর যেটা ছোট সেটাকে বলা হয় উপাক্ষ। তাহলে এখানে আমরা সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে পরাক্ষ আর উপাক্ষ বলে দুটো অক্ষ পাই, পরাক্ষ আর উপাক্ষ। পরাক্ষের সমীকরণ, পরাক্ষের সমীকরণ না, পরাক্ষ হচ্ছে এই উপবৃত্তটার ক্ষেত্রে এক্স অক্ষ, আর এটা ক্ষেত্রে ওয়াই অক্ষ, উপাক্ষ। আচ্ছা, পরাক্ষের দৈর্ঘ্য, কমা দিয়ে লিখে দিস দৈর্ঘ্য। পরাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a একক, ঠিক আছে, আর উপাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2b একক, ঠিক আছে, 2b। এই যে তুমি সমীকরণের মধ্যে a আর b দেখতে পাচ্ছ, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এই সমীকরণের মধ্যে a আর b বলে যে দুটো কথা দেখতে পাচ্ছ, সেখানে a কথার অর্থ অর্ধ পরাক্ষ, আর b কথার অর্থ অর্ধ উপাক্ষ। খেয়াল রাখতে হবে পুরো পরাক্ষটার দৈর্ঘ্য কিন্তু 2a, আর পুরো উপাক্ষটার দৈর্ঘ্য কিন্তু 2b। তাহলে a আর b হয়ে যাচ্ছে অর্ধেক অর্ধেক, ঠিক আছে। এখন এক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যত উপবৃত্তের সমীকরণ আমি লিখতে যাচ্ছি সবগুলোর ক্ষেত্রে a এর মান b এর থেকে বড়,
ঠিক আছে, প্রত্যেকটা উপবৃত্তের ক্ষেত্রে এ এর মানটা বি এর মানের থেকে বড় হবে। নেক্সট যেটা করবো সেটা হচ্ছে 3 নম্বর হচ্ছে নাভির স্থানাঙ্ক লাগবে। তো নাভির স্থানাঙ্ক কি হয়? নাভির স্থানাঙ্ক হয় প্লাস মাইনাস এ ই কমা জিরো, প্লাস মাইনাস এ ই কমা জিরো, মানে এটা হচ্ছে এ ই কমা জিরো আর এটা হচ্ছে মাইনাস এ ই কমা জিরো। আচ্ছা, ই কি জিনিস? ই হচ্ছে উৎকেন্দ্রতা, ই হলো উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রতা। তো অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা সবসময় এক হয়, যার জন্য অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা বলে কোনো আলাদা শব্দ আসে না। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা একের কম হয়। এখন একের কম তো অজস্র সংখ্যা আছে, তো কোন উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা কত হবে এটা একটা খুব মানে কি ইনফরমেটিভ ব্যাপার, মানে হচ্ছে এই ইনফরমেশনটা আমাদের লাগবে। ঠিক আছে, তো কোন উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রতা কত হচ্ছে, কারণ অধিবৃত্ত যদি দিত তাহলে সবগুলোর ক্ষেত্রে উৎকেন্দ্রতা 1, কোনো চাপেই ছিল না। কিন্তু উপবৃত্ত আলাদা মানে উৎকেন্দ্রতা আলাদা। ঠিক আছে, তো ওই যে উৎকেন্দ্রতা এটাকে ডিটারমাইন করার একটা উপায় আছে, একটা সূত্র আছে। সূত্রটা কি? ইকুয়াল টু দাও রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই সূত্রের সাহায্যে আমরা উপবৃত্তের উৎকেন্দ্রতাকে হিসাব করে থাকি। বলো কোনখানে? ওটা পরাবৃত্তের ক্ষেত্রে হয়। ঠিক আছে, আরে একটা সিম্পল হিসাব, 1 মাইনাস করছি মানে সংখ্যাটা একের থেকে কমে যাচ্ছে, তার রুট করছি মানে সংখ্যাটা একের থেকে আরো কমতেছে। ঠিক আছে, তো উৎকেন্দ্রতা তো একের থেকে কমই হইতে হবে উপবৃত্তের ক্ষেত্রে। আর যদি পরাবৃত্ত হয় সেই জায়গায় ভেবে দেখ যে উৎকেন্দ্রতাকে একের থেকে বড় বানাতে হবে, তাহলে 1 এর সাথে মাইনাস করলে তো কমে যাবে না, ওয়াই সাথে 1 এর সাথে প্লাস করতে হবে, সেই জন্য একদম সোজা হিসাব, লজিক্যাল। ঠিক আছে, তো 4 নম্বর যেটা, 4 নম্বরটা হচ্ছে আমাদের এই অঙ্কটা করতে কাজে লাগবে, সেটা হলো যে উপবৃত্তের প্যারামেট্রিক আকার। ঠিক আছে, প্যারামেট্রিক আকার, এই যে উপবৃত্তটা তার প্যারামেট্রিক আকারটা লিখতে হবে। প্যারামেট্রিক আকারটা কি? একদম, প্যারামেট্রিক আকারটা হচ্ছে x ইকুয়াল টু a cos থিটা আর y ইকুয়ালস টু b sin থিটা। x ইকুয়াল টু a cos থিটা y ইকুয়াল টু b sin থিটা, sec আর tan আসে হচ্ছে পরাবৃত্তে। ঠিক আছে, তো x ইকুয়ালস টু a cos থিটা y ইকুয়াল টু b sin থিটা, এটা হয়ে যাচ্ছে পরাবৃত্তটার প্যারামেট্রিক আকার। ক্লিয়ার? আর ওটাই কোশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, তো প্যারামেট্রিক আকারের ফরম্যাটে দেওয়া আছে, আমরা কি করব? ফার্স্টে এটাকে কার্তেজীয়তে কনভার্ট করব, মানে এটাতে লিখবো আগে। ঠিক আছে, তারপরে হিসাব নিকাশ শুরু করবো। এখানে কি বলছে? গোটা উপবৃত্তটা, কোশ্চেনে কি বলছে? পুরো উপবৃত্তটা সমীকরণ চাইছে। আর পুরো উপবৃত্ত মানে কি? এই গোটাটা 1 2 3 4 চারটা সেকশনই চাই আমার। চারটা সেকশন তো পাবো না, আমরা একটা সেকশন বের করতে পারবো। কি করবো তারপরে? 4 দিয়ে গুণ করে দেবো। ব্যাস, বুঝতে পারলি? আমরা একটা বের করে নিয়ে 4 দিয়ে গুণ লাগিয়ে দেবো। এ সেক থিটা বিটা থিটা। আচ্ছা, 5 নম্বর লেখাবো কিনা চিন্তা করছি, যাই হোক লিখে দিই। নিয়ামক, নিয়ামক লাগে না, আবার কোন অঙ্কে লাগে যায় কে জানে। ঠিক আছে, দেখা গেলো তুই এই জিনিসটাই বাদ দিয়ে দিচ্ছিস। ঠিক আছে, আচ্ছা, নিয়ামক কি হবে? নিয়ামক হবে y অক্ষের সমান্তরাল, আর এর সমীকরণ হবে x ইকুয়ালস টু প্লাস মাইনাস a বাই e। x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e। ক্লিয়ার? 5টা পয়েন্টই থাকবে। হ্যাঁ, এখন এই 5টা আমাদের এই উপবৃত্তটা নিয়ে কাজ করলেই হবে। ঠিক আছে, আর একটা উপবৃত্ত হয়, সেই উপবৃত্তটার ক্ষেত্রে পরাক্ষ হয় y অক্ষ, উপাক্ষ হয় x অক্ষ, মানে এটা অনেকটা y অক্ষ বরাবর ছড়িয়ে থাকবে। ঠিক আছে, সেটা যখন আসবে তখন দেখা যাবে। আচ্ছা, আমরা আমাদের অঙ্কটাতে ব্যাক করে আছি। কি বলেছে? যে 4-এর কত নম্বর? 2 নম্বর, সংক্ষিপ্ত 4-এর 2। এস এ নাম দিলাম, শর্ট অ্যান্সার 4-এর 2। সেটা কি বলেছে? বলেছে হচ্ছে যে x ইকুয়াল টু a cos থিটা y ইকুয়াল টু b sin থিটা এর উপবৃত্তটির ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আগে লিখি x ইকুয়াল টু a cos থিটা আর y ইকুয়াল টু b sin থিটা। মাথায় রাখবি ডিরেক্টলি আমি এই সমীকরণটা লিখতে পারবো না, এটা থেকে এটা আনতে হবে। কি করে আনবো? তো হ্যাঁ, কি x স্কয়ার প্লাস y স্কয়ার যোগ করলে হবে না? আরে এখানে ফার্স্টে ভাগ করো তারপরে স্কয়ার করো। ঠিক আছে, স্কয়ার করে ভাগ করলে থিটা যাবে না, কিন্তু ভাগ করে স্কয়ার করলে থিটাতে চলে আসবে। ওইটাই তো বলছি, ওইটাই তো ভাগ করে স্কয়ার করা হলো, ভাগ করে স্কয়ার, তাই না? তাহলে বল না,
হ্যাঁ তাহলেও হবে, তাহলেও হবে। হলো? অতএব এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা কত যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। ছবি তো আঁকাই এসে, এই ছবিটাই হবে। কারণ কোন অক্ষ বরাবর তোমরা বের করবে এটা তোমাদের ডিসিশন। এক্স অক্ষ বরাবর, তাহলে আমাকে এখান থেকে ওয়াই ইকুয়াল টু কত হয় এটা বের করতে হবে। ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে বি স্কোয়ার, কত বেড়ে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। হলো? অতএব ওয়াই ইকুয়াল টু হবে বি বাই এ ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। না লাগিয়ে গেল আংশিক, ঠিক আছে। তো y ইকুয়াল টু বি বাই এ ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। এটা হয়ে গেল y এর মানটা, কারণ আমরা x অক্ষ বরাবর বের করবো, ডিসিশন নিয়েছি। তো এখন কি করব? এখন হচ্ছে ক্ষেত্রফলটা বের করবো, কিন্তু কার ক্ষেত্রফলটা বের করবো? শুধুমাত্র এই পোর্শনটা, ঠিক আছে। এই পোর্শনটা ক্ষেত্রফল বের করবো। তো কি করে বের করি? লেখালেখিটা কি হবে? তো লেখ হচ্ছে কিছু জিনিস লিখতে লাগবে, হ্যাঁ। ধরি ধরি উপবৃত্তটি, উপবৃত্তটি, হ্যাঁ এইখানে ছবিটা আঁক। ছবিটা আঁক। আচ্ছা, ধরি উপবৃত্তটির কেন্দ্র ও এবং তা ধনাত্মক এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে। অতএব উপবৃত্তটির ক্ষেত্রফল সমান সমান 4 ইন্টু এ ও বি, এটা হচ্ছে ও বিন্দু, এ ও বি এর ক্ষেত্রফল সমান সমান 4 ইন্টু ইন্টিগ্রেশন, বলুন লোয়ার কত আপার কত? 0 টু a ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো দেখ, আংশিক থেকে আমরা কোনো ওই আংশিকের ইউভি সূত্রটা বাদ দিয়ে অন্য কোনো সূত্র আমি মুখস্থ করতে না বলছিলাম, ঠিক আছে। কিন্তু দুটো সূত্র আছে যেটা মনে রাখলে ভালো হয়। কোন জায়গায় বলতো? ও আচ্ছা আচ্ছা, বি বাই এ, হ্যাঁ বের করে দিলাম ইন্টিগ্রেশনে বাইরে। দুটো সূত্র আছে যেগুলো মনে রাখলে ভালো হয়। কারণ দেখ, আংশিকের যদি তুই বলিস ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল, এখানকার অঙ্কগুলো ঘেটে আমি যা বুঝতে পারছি আংশিকের থেকে দুটো সূত্র খুব আসছে, ঠিক আছে অঙ্কগুলোতে। কি কি? একটা হচ্ছে এটা, আর আরেকটা আছে এটাই প্লাস দিয়ে, ঠিক আছে। তো লিখে দিচ্ছি, তো ইন্টিগ্রেশন নোট দিয়ে নে, ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা ইকুয়াল টু হয় x into root over a square minus x square divided by 2 plus a square by 2 sin inverse x by a plus c, আর integration root over a square plus x square dx is equal to হয় x into root over একই রকম a square plus x square by 2, শুধু সেকেন্ড পার্টটা বাড়বে, plus sin a square by 2 log mod x plus root over x square plus a square plus c, ঠিক আছে। এই দুটো সূত্র আমাদের লেগে থাকে, হ্যাঁ।
এই দুটো সূত্র লেগে থাকে। একটা লিঙ্ক বলতেছি মনে রাখার জন্য, যদি মনে না থাকে, যাদের মনে থাকবে না, হ্যাঁ একদম ঠিক আছে, একটা লিঙ্ক দিচ্ছি। লিঙ্কটা হচ্ছে দেখ, এইটুকুন পার্ট সেম সেম, সঙ্গে a স্কোয়ার বাই টু ও কমন। আর মনে করে চেষ্টা কর, পরিবর্ত চ্যাপ্টারে 1/√x² - x² ছিল, ওর উত্তর হয় sin ইনভার্স x বাই a। তাহলে শুধু √x² - x² এর ক্ষেত্রে এই a²/2 এর সাথে sin ইনভার্স x বাই a কোন অবস্থায় থাকবে। হলো? একই রকম ভাবে পরিবর্ত চ্যাপ্টারে 1/√x² - x² ছিল, ওর উত্তরটা হয় log mod x + √x² + x²। এইবার শুধু সামনে এই পার্টটা চলে আসবে, বুঝতে পারলি? তো এইভাবে তুই লিঙ্ক করে মনে রাখতে পারিস। আর একটা সূত্র ছিল √x² - a², √x² - a²। তো ওটা আর এটা সেকেন্ডেরটা সিমিলার, ঠিক আছে? সেটা পার্থক্যটা কোথায় আসে? এখানে যদি মাইনাস হয় তাহলে এখানেও মাইনাস হয়ে যাবে, আর কোনো পার্থক্য আসবে না। এখানে এখানে আর এখানে এই দুটো জায়গায় মাইনাস হয়ে যাবে। হলো? ওটা আর লেখাচ্ছি না, ক্লিয়ার? তা আমাদের লাগবে হচ্ছে প্রথমেরটা আমরা বসাবো আর অ্যান্সারটা বের করবো। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে কি আমরা এটা করতে পারবো? আমরা আংশিকের নিয়ম না খাটিয়ে কি অঙ্কটা করবো? হ্যাঁ করে দেবো। কেন? কারণ আমার অলরেডি প্রচুর ক্যালকুলেশন হয়ে গেছে, ঠিক আছে? এরপরে আর এক্সট্রা ক্যালকুলেশন করা মানে ওটা 5-এর অঙ্ক আর থাকবে না, ঠিক আছে? আরো অনেক বেশি মার্কসের হয়ে যাবে। তো মার্কসের উপর ডিপেন্ড করে যদি আমাকে কাজ করতে হয়, অত খেটে এত কম নম্বর পাওয়ার কোনো মানে হয় না। তো আমরা ডিরেক্টলি সূত্রটা লিখবো, ঠিক আছে? এটা হয়ে যাবে 4b/a ইন্টু ব্র্যাকেটে x√a² - x² / 2 plus a²/2 sin inverse x/a bracket close 0 to a, এটা ইকুয়াল টু 4b/2। প্রথমে x এর জায়গায় বসবে a, প্রথমে x এর জায়গায় a বসবে, ফার্স্ট পার্টটা কত হবে 0, আর sin ইনভার্স হ্যাঁ তাই তো লিখছি রে, ও সরি 4ba। আচ্ছা, ফার্স্ট পার্টটা কত হচ্ছে 0 প্লাস sin ইনভার্স 1 মানে a²/2 ইনটু π/2 হয়ে গেল মাইনাস, এখন x এর জায়গায় 0 বসবে, ফার্স্ট পার্টটা 0 প্লাস সেকেন্ড পার্টটাও 0, তাহলে এটা ইকুয়াল টু πa²/4, 4 4 কাটা, a কাটা πab, ঠিক আছে? তো ওটা কি শেষে দেখাতে হবে যে যেটা 0 + 0 লিখলাম মানে 0 তে নাটা বসে বসে লেখা? না দেখালেও নাম্বার দিয়ে দেয়, না দেখালেও নাম্বার দিয়ে দেয়। এখন নিজে যাতে ক্যালকুলেশন ভুল না হয়, ব্যাস এটা খেয়াল রেখে চলতে হবে, নিজের স্টেপ জাম্প করতে গিয়ে যাতে ক্যালকুলেশন ভুল না হয়। আচ্ছা, এক্ষেত্রে এটা এখানেও নোট দেওয়ার আছে, সেটা হচ্ছে এটাও মনে রাখতে হবে, উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তোরা বৃত্তের ক্ষেত্রফল জানিস πr², শুনছিস কখনো? আচ্ছা, তো বৃত্তের বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πab, ঠিক আছে? অনেকটা একই রকম। তো x²/a² প্লাস y²/b² ইকুয়াল টু 1। উপবৃত্তের ক্ষেত্রফল, উপবৃত্তের ক্ষেত্রফল অ্যাকচুয়ালি যে কোনো উপবৃত্তের ক্ষেত্রফলই πab হয়, হ্যাঁ? উপবৃত্তের ক্ষেত্রফল ইকুয়ালস টু πab, যে কোনো উপবৃত্তের ক্ষেত্রফল πab আসবে। কিন্তু ওইটা যে a আর b কে ইন্ট্রোডিউস করার জন্য এখানে লেখা হলো, ঠিক আছে? পরাক্ষ আর উপাক্ষের, অর্ধপরাক্ষ আর অর্ধপক্ষের দৈর্ঘ্য যদি ab হয় তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে πab, সমঝা? গুড, বলো যা। আচ্ছা, 4/2 হয়ে গেল। আর কি ছিল? আর কিছু ছিল কি? আচ্ছা, ডাউট ক্লিয়ারিং এ অনেক টাইম চলে গেল। আর কিছু ছিল থাকলে বলো। এটা বুঝছো না কেন ছবি আঁকতে হচ্ছে কোনটা ছবি আঁকতে হচ্ছিস? পাঁচে না সংকেতের 5, হ্যাঁ ছবিটা দরকার নেই, ডাইরেক্ট ক্ষেত্রফলটা বের করো। ক্ষেত্রফল কি বের করা গেছে? তো আমার তো মানে এই সেম সূত্র, এই সূত্র দিয়ে করছি তারপর 6 পাই আসবে। এটা আরেকবার ট্রাই কর এখন, ঠিক আছে? কারণ সেম হবে। এখানে বলছে এক্স অক্ষ এবং এটা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তো এক্স অক্ষ এবং এই উপবৃত্ত দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কি হবে এটা তোমাকে হিসাব করতে হবে, হ্যাঁ? কিন্তু 0 তে 3 হবে। 0 তে 3 x এর সীমা মানে y = 0 হবে। y = 0 বসাতে হবে। y = 0 হলে x = 3, হ্যাঁ x = 3 হচ্ছে, x = 3 হচ্ছে, তাহলে আমরা 6 পাই আসবে। হ্যাঁ 6 পাই। 6 পাই। উত্তর কি 12 পাই? না, তাহলে কত? 3 পাই। 0 to 3 ইউজ করছিস কি? তো এখন আমরা শুনি আমাকে যে ভাই এটা বই 3 পাই আসবে। বই আছে 3 পাই আসে।
দাঁড়া দাঁড়া, অত কিছু না। 4x² প্লাস 9y² কত বলছে? 36। কনভার্ট করে এটাকে উপবৃত্তের প্রপার সমীকরণে। তাহলে এ কত? তাহলে ক্ষেত্রফল কত? এখন তো শিখি। ক্ষেত্রফল হচ্ছে 6 পাই, টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 6 পাই, টোটাল উপবৃত্তটার ক্ষেত্রফলই 6 পাই হচ্ছে, কিন্তু উত্তর আসা উচিত 3 পাই। উত্তর 3 পাই কেন? কোশ্চেন হচ্ছে এটা। তার কারণ খুব সিম্পল। কি বলছে? উপবৃত্ত এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ। এক্স্যাক্টলি, এক্স অক্ষ কি করেছে? দুভাগে ভাগ করে দিয়েছে, এটা আর এটা, আর দুটোই সমান ভাগ, দুটার মধ্যে যে কোনো একটা লাগবে, কারণ এক্স অক্ষ তো দুজনের সীমা একসাথে হতে পারে না, যে কোনো একটা সীমা। কথাটা ক্লিয়ার? এই জন্য মানে 6 পাই বাই, এখানে 6 পাই বাই 2 হয়েছে, কিন্তু আমাদের করার নিয়মটা কিন্তু আলাদা হবে। আমাদের করার নিয়মের ক্ষেত্রে ইন্টু 2 হবে, ইন্টু 2 হবে। কেন? কারণ আমরা যখন করবো তখন আমরা শুধু এই ভাগটার ক্ষেত্রফল বের করবো, তাই না? আমরা শুধু এইটার ক্ষেত্রফল বের করবো। এখন এটার যা ক্ষেত্রফল আসবে, আগের বার কি করছিলাম? 4 দিয়ে গুণ করছিলাম। কেন? কারণ গোটা উপবৃত্তটা লাগতেছিল। এইবার কত দিয়ে গুণ হবে? উপবৃত্ত যেটা আছে, উপবৃত্ত আমরা যখন ইন্টিগ্রেশনের নিয়মে, এটা তো আমরা কি করলাম হচ্ছে ইয়ের নিয়মে, জ্যামিতির নিয়মে। এখন উপবৃত্তটার ক্ষেত্রফল যখন আমরা ইন্টিগ্রেশনের নিয়মে বের করব, তখন আমরা এইটুকুন জায়গার ক্ষেত্রফল বের করবো নিশ্চয়ই, মানে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যেটুকুন আছে ওইটুকুনের। এখন আমার কি লাগবে? কোশ্চেন হচ্ছে এটা, আমার কি গোটা উপবৃত্তটা লাগবে? কারণ গোটা উপবৃত্তটা বের করতে হলে যা পাবো ওটার সাথে 4 গুণ করতে হবে। তো আমার কি পুরো উপবৃত্তটা লাগবে? না, আমার লাগবে হয় উপরের হাফটা বা নিচের হাফটা। কেন? কারণ এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ বলছে, এক্স অক্ষ অ্যাজ আ সীমা, বাউন্ডারি হিসেবে দুটো ভাগের নাই, হয় তুমি উপরের ভাগটা ধরতে পারো বা নিচের ভাগটা ধরতে পারো অ্যাজ আ বাউন্ডারি। কথাটা ক্লিয়ার? এক্স অক্ষ কিন্তু দুজনকে এই গোটাটাকে ভাগ করে চলে গেছে, তার মানে গোটাটা নিলে পরে কিন্তু এক্স অক্ষ আর বাউন্ডারি থাকলো না, বাউন্ডারি মানে ওইখানেই শেষ। তো এক্স অক্ষ তো বাউন্ডারি তখন থাকছে না। কথাটা ক্লিয়ার? তার মানে হয় উপরের ভাগটা নাও বা নিচের ভাগটা নাও। এখন যদি উপরের ভাগটা নাও, উপরের ভাগ মানে এই উপরের এটা অর্ধেক চমচম, ঠিক আছে? তো এই হাফ চমচমটা কি করবি? ক্ষেত্রফলটা কি করে বের করবি? না না, এই আমি দিই না, ইন্টিগ্রেশনের সাথে তুই এটা বের করছিস, এই হাফটা, ওইটাই বললো, ওইটাই সবাই বলছে যে ইন্টু 2 করে দেবো তখন। বোঝা গেছে? আর কি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি? নেক্সট হচ্ছে 5-এর অঙ্কটা তোরা পারবি, ওটা এখন চাপ নেই। আর 6-7 গেল, আমরা আমাদের ব্যাক টু দ্য প্রবলেম শুরু করবো আজকে কোনটা দিয়ে? 9 দিয়ে, ঠিক আছে? 9 দিয়ে স্টার্ট করি। আশা করি এখন অঙ্কগুলো স্পিডে হবে। 9, আচ্ছা লেখালেখি আর করবো না, অনেক লেখা দেখালাম, অঙ্ক করবো খালি, ঠিক আছে? 9 কি বলছে? কোশ্চেনটা পড়ো। y ইকুয়াল টু, বলেছে y-1 ইন্টু y-5 ইকুয়াল টু 4x, বক্ররেখা এবং y অক্ষ দ্বারা সীমাবদ্ধ অংশকে চিহ্নিত করো। দরকার নেই চিহ্নিত করার, ঠিক আছে? সমাকলনের সাহায্যে ওই সীমাবদ্ধ ক্ষেত্রফলের মান নির্ণয় করো। তো আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেশন খাটাবো এবং ক্ষেত্রফলটার মান বের করবো। তো কি বলছে? এই বক্ররেখা এবং y অক্ষ দ্বারা সীমাবদ্ধ, y অক্ষ মানে x ইকুয়াল টু 0। তো আমাকে x ইকুয়াল টু 0 আর এই সমীকরণটাকে সমাধান করতে হবে, হইলো তো? আর y অক্ষ দ্বারা সীমাবদ্ধ মানে ছড়াইছে কোন দিকে? y অক্ষ বরাবর ছড়াইছে, তাহলে y অক্ষের উপর দুইটা পয়েন্ট বের করতে হবে, কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট, সব বেরিয়ে যাচ্ছে। চল, তাহলে 1 আর 5 আসবে। তো y-1 আর y- কত? 5, তাই তো? এটা ইকুয়াল টু কত বলছে? x, 4x, ওকে 4x, এটা ইকুয়াল টু 4x। এবং আর কাকে সমাধান করব? x ইকুয়াল টু 0 কে সমাধান করব। তো এখান থেকে আমরা কি পাবো? y-1 ইন্টু y-5, x এর জায়গায় বসিয়ে দিব 0, তাহলে ইকুয়াল টু 0। তার মানে y এর মান কত? 1,5 হয়ে গেল। তো y এর মান 1,5 পেয়ে গেলাম। এখন আমার লাগবে ইন্টিগ্রেশন করতে। ইন্টিগ্রেশন কি হবে? ক্ষেত্রফল কত হবে শ্রেয়া? ইন্টিগ্রেশন 1 to 5, y এর ভ্যালু 1 আর এন্ডিং ভ্যালু 5, 1 to 5। সূত্রটা কি? x dy। x এর মানটা কি? x এর মান হচ্ছে এই যে এটা, y-1 ইন্টু y-5 ডিভাইডেড বাই 4 dy। এটা ইকুয়াল টু 1/4, এখানে গুণ করতে হবে। 1 to 5 কত হয়ে যাবে? y স্কোয়ার মাইনাস 6y প্লাস 5 এত dy, ঠিক আছে? দেখি কত আসে, নেগেটিভ আসলে মন দিয়ে দিব। এটা ইকুয়াল টু 1/4
y কিউব বাই 3 মাইনাস, তার মানে 3y স্কয়ার প্লাস 5y 1 to 5, এটা ইকুয়াল টু 1/4, প্রথমে 5 বসবে মানে 125/3 মাইনাস 5 এর স্কয়ার কত রে 25, 3 25 75 যোগ 25 মাইনাস 1 বসবে 1/3 মাইনাস 3 প্লাস 5 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট শেষ 1/4, 125 এর থেকে 1 বিয়োগ মানে 124, 124 কে 3 দিয়ে ভাগ করলে 124 কে 3 দিয়ে ভাগ করছি আদৌ ভাগ যাবে? 124 কে 3 দিয়ে ভাগই তো যাবে না। 124/3, 124/3 হলো। আচ্ছা এদিকে হচ্ছে -50 আর এদিকে হচ্ছে মাইনাস আরো 2, -50 -2 কত হয়ে যায় -52, এটা ইকুয়াল টু 1/4 ব্র্যাকেটে 124 মাইনাস 6 3 5 15, হ্যাঁ মড দিতে হবে, তাহলে শুরু থেকে মড দিয়ে দিই। কত হয়ে যাবে 156 থেকে 124 বিয়োগ কত হয় 156 থেকে 124 বিয়োগ করলে 32, 32/3, এখানে হয়ে গেল 8, তাহলে অ্যান্সার হয়ে গেল 8/3। কোন একজন দায়িত্ব সহকারে অ্যান্সার গুলো মিলাতে থাকবে, ঠিক আছে? অ্যান্সার হয়ে গেল 8/3 বর্গ একক। বুঝলেন কত? হুম হলো, 4টা অঙ্ক গ্যাপ, তারপরে অঙ্ক দিকের 1, চলো করি। y equals to 4 minus mod x বক্র এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। একটা নতুন জিনিস শিখবি। y equal to 4 minus mod x, তাই তো আছে আমার কাছে। হ্যাঁ আমার বইটা পুরনো হয়ে যাবে। ওই একই y equal to, ও আমারও f(x) equal to 4 minus mod x, ঠিক আছে? f(x) equal to 4 minus mod x আর y equal to 4 minus mod x একই জিনিস। তাহলে এবং x অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। f মডের অঙ্ক কি করে করে, কোশ্চেন হচ্ছে এটা, ঠিক আছে? চলো দেখাই। হ্যাঁ ওটা তোরা করিস। আচ্ছা দীর্ঘ 1, একই অঙ্ক আছে না, ও আমার বইও f(x) আছে, আমি ভুল করে ভাই বলছিলাম, ঠিক আছে? তাহলে ধরি ধরি তোর একমাত্র তোর সন্তুষ্টির জন্য mod x মাইনাস কত, সরি 4 মাইনাস mod x হলো। অতএব y ইকুয়াল টু, সেখানে mod x এর অঙ্ক কি করে করে, mod x এর অঙ্ক করে এইভাবে, mod x এর দুটো মান হয়, একটা প্লাস x আর একটা হচ্ছে মাইনাস x, মাইনাস x হয়ে গেলে পরে 4 প্লাস x হয়ে যাবে। তো x কখন হয়, যখন x এর মান পজিটিভ, আর মাইনাস x কখন হয়, যখন x এর মান নেগেটিভ হলো। তার মানে এখান থেকে আমরা দুটো সমীকরণ পাবো। অতএব x গ্রেটার দেন 0 হলে y ইকুয়াল টু হয়ে যাবে 4 মাইনাস x। এর ছবি আঁকতে হবে রে, তো এর ছবি আঁকার জন্য আমরা কি করব, ছেদিতাংশ আকার। তাহলে x প্লাস y এটা ইকুয়াল টু 4, x/4 প্লাস y/4 সমান সমান 1 হয়ে গেল। অতএব x লেস দেন 0 হলে y ইকুয়াল টু 4 প্লাস x, অর্থাৎ কত হবে x মাইনাস y এটা ইকুয়াল টু -4, তার মানে x/-4 প্লাস y/4 এটা ইকুয়াল টু 1। দেখ দুটো সমীকরণ পেলাম, x/4 প্লাস y/4 ইকুয়াল টু 1, অথবা x আরেকটা হচ্ছে x/-4 আর y/4 ইকুয়াল টু 1। ছবি আঁকতে হবে আমাদের, ঠিক আছে? তো ছবি আঁকি। কি কি আছে, x/4 আর -4, তাহলে এদিকে +4 থাকবে আর এদিকে -4 থাকবে, আর y এর উপর শুধু 4 আছে, তার মানে ছবিটা এরকম ভাবে হবে আর ছবিটা এরকম ভাবেও হবে, ঠিক আছে? ছবিটা এরকম ভাবে হবে, এরকম ভাবে হবে। আমি কিন্তু উপরের পার্টটা এখন মুছবো, হ্যাঁ এই ছবিটারই উপরের পার্টটা এখনই মুছবো, তো লেখাটা ফটাফট লিখে নিই যা যা বাকি আছে। না আমার এই জায়গাতে লাগবে, ঠিক আছে? ওইদিকে গেলে হবে না।
লাগবে উপরে, কিন্তু আমার একার না। আছে তো জায়গা, অনেক জায়গা আছে। হুম। হ্যাঁ, কিন্তু ঘোরার জায়গা। হ্যালো, বুঝবো উপরেরটা? ওকে, কি বলছে? হ্যাঁ, তো দেখ x গ্রেটার দেন 0 হলে কি হচ্ছিল? y ইকুয়াল টু 4 মাইনাস এক্স, আর x লেস দেন 0 হলে কি হচ্ছিল? y ইকুয়াল টু 4 প্লাস এক্স, রাইট? ওকে, তো এই যে সরলরেখাটা, এটা হচ্ছে y ইকুয়াল টু 4 প্লাস এক্স এর, এই যে এটা y ইকুয়াল টু 4 প্লাস এক্স এর, দেখে নেয় তারপরে আঁক। এটা যেহেতু একটু অন্যরকম আঁকাটা, হ্যাঁ। আর এটা হচ্ছে y ইকুয়াল টু 4 মাইনাস এক্স এর ছবি, এটা। এখন গল্পটা দেখ যে y ইকুয়াল টু 4 মাইনাস এক্স শুরু হয় কোথায়? x গ্রেটার দেন 0 তে। x গ্রেটার দেন 0 কোথায়? এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা নেগেটিভ x অক্ষ। তাহলে x গ্রেটার দেন 0 কোথায় পাওয়া যায়? এটা মূল বিন্দু 0। x গ্রেটার দেন 0 কোথায় পাওয়া যায়? হ্যাঁ, 0 থেকে ডান দিকে। তাহলে 0 ডান দিকে y ইকুয়াল টু 4 মাইনাস এক্স এর ছবিটা হওয়া উচিত এই যে। তাহলে এইটা উপরে, এইটা মুছে দিব, হলো? কারণ উপরে যদি বাড়িয়ে দিই ওখানে x নেগেটিভ, আর নেগেটিভে x যাবে না, ঠিক আছে? হ্যাঁ, তোরা আবার আঁকবি। কেউ যদি পেন্সিল, দাঁড়া রে, আগে বুঝবি তো, তারপরে তো দাগাবি, ঠিক আছে? আচ্ছা, y ইকুয়াল টু 4 প্লাস এক্স, y ইকুয়াল টু 4 প্লাস এক্স। 4 প্লাস এক্স কখন হয়? যখন x নেগেটিভ। কিন্তু এই যে এই সাইডে x নেগেটিভ হয়, আর x নেগেটিভ, আর এটা হচ্ছে y ইকুয়াল টু 4 প্লাস এক্স এর দাগ, মানে উপরে এটা মুছে গেল। তাহলে তৈরি হয়ে গেল একটা ত্রিভুজ, ঠিক আছে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের কাছে চাইছে। আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কি করে বের করবো? দুভাবে, হয় তুমি গোটাটা একসাথে বের করো ইন্টিগ্রেশনের সাহায্যে, অথবা এইটুকুন বের করে ওর সাথে 2 দিয়ে গুণ করে দাও, সেটাই ইচ্ছা, ঠিক আছে? তাহলে কিন্তু বেস্ট হয় জানিস কি, ওইটা বের করে তারপরে 2 দিয়ে গুণ করা, ওটাই বেটার হয়। যাই হোক, দেখিয়ে দিচ্ছি না। তোর হচ্ছে এই ক্ষেত্রে হবে না, এটা না হবে, এটা হবে। ওই সমস্যা আছে, এই ওটাতে সমস্যা আছে কেন? দেখ, তুই যদি বলিস স্যার -4 থেকে 4 অব্দি গোটাটা একবারে বের করবো, করা যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু -4 থেকে 4 অব্দি যে আমরা ইন্টিগ্রেশনটা করবো, ইন্টিগ্রেশনটা কি হবে? y dx। আর y কোথা থেকে আসবে? y আসবে এখান থেকে আর এখান থেকে, মানে y পাল্টাইছে, y স্থির নাই আগের অঙ্কগুলোর মতন, ঠিক আছে? একটা ফাংশন আর নাই, দুটো আলাদা আলাদা ফাংশন হয়ে গেছে। কথাটা ক্লিয়ার? ওই ঝামেলা যাওয়ার থেকে বরঞ্চ আমি একটার বের করি, 2 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল হ্যাঁ 0 to 4 করবো। কিন্তু এমনও অঙ্ক আসবে, একটু পরেই আসবে, ঠিক আছে, যেখানে আমাদের পুরোটার ক্ষেত্রফল বের করতে হবে, আর পুরো অঞ্চলটা আলাদা আলাদা ক্ষেত্রের আন্ডারে তৈরি হয়েছে। একটা ভাগ তৈরি হয়েছে এক ধরনের বক্রের আন্ডারে, আর একটা ভাগ তৈরি হয়েছে অন্যরকম বক্রের আন্ডারে। কথাটা ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? ক্ষেত্রফল হবে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 4 y dx। y এর মান কত? 4 মাইনাস এক্স, 4 মাইনাস এক্স ডিএক্স। বসিয়ে দে, 2 ইন্টু কত হবে? 4x মাইনাস এক্স স্কোয়ার বাই 2, 0 to 4। এক্স এর জায়গায় শুধু 4 বসাতে হবে। 16 মাইনাস 8, 8 দুগুণ 16 বর্গ একক। দায়িত্ব সহকারে আনসারটা মেলাও কেউ। দীর্ঘের একের, ঠিক আছে? নেক্সট, একের পরে 5, একের পরে তো 5ই হবে। দেখা যাচ্ছে কোনো অধিবৃত্তের যে কোনো দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল ওই দ্বিগুণ কোটি এবং শীর্ষ থেকে তার দূরত্বের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 2/3 সমান। ঠিক আছে, ভালো কোয়েশ্চেন, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা পড়ে বুঝতে হবে।
অধিবৃত্তের দ্বিগুণ কোটি, ফার্স্ট কোশ্চেন, অধিবৃত্তের দ্বিগুণ কোটি কারে কয়? ঠিক আছে, তাহলে অধিবৃত্ত নিচ্ছি। দেখ, কোন অধিবৃত্তের সমীকরণ কি দেওয়া আছে? না। কোন অধিবৃত্তের সমীকরণ কিরকম হবে এই ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া আছে? না। তাহলে না না, অধিবৃত্তের যখন এরকম ইনফরমেশন দেওয়া থাকবে না, অধিবৃত্তের স্ট্যান্ডার্ড বা প্রথম যে অধিবৃত্তের সমীকরণটা, ওটাকেই স্ট্যান্ডার্ড আকার হিসেবে ধরে নিতে হবে। তাহলে ওটা ছবিটা হবে এরকম, আর সমীকরণটা হবে এটা কত নম্বর অঙ্কনে? 5। তাহলে সমীকরণটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। আচ্ছা, নাভিলম্ব হলো এক প্রকার দ্বিগুণ কোটি, নট দ্য অনলি দ্বিগুণ কোটি। ঠিক আছে, ইংরেজিতে ডাবল অর্ডিনেট হলো। তো দ্বিগুণ কোটি কাকে বলে? দ্বিগুণ কোটি মানে অধিবৃত্তের এমন জ্যা, দ্বিগুণ কোটি মানে অধিবৃত্তের এমন জ্যা, জ্যা মানে বুঝিস তো? অধিবৃত্তের উপর যে কোনো দুটো বিন্দুর সংযোজক সরল রেখাংশকে বলা হবে অধিবৃত্তের জ্যা। এখন অধিবৃত্তের এমন জ্যা যেটা অক্ষের উপর লম্ব, তাকেই বলা হবে দ্বিগুণ কোটি। তো নাভিলম্ব অক্ষের উপর লম্ব হয়, যার জন্য নাভিলম্ব এক প্রকার দ্বিগুণ কোটি। ঠিক আছে, কিন্তু অনলি দ্বিগুণ কোটি না, কারণ অসংখ্য আছে। ঠিক আছে, অধিবৃত্তের অসংখ্য দ্বিগুণ কোটি পাওয়া যায়। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সবাই বুঝতে পারছিস? তাহলে এখানে কি বলেছে, যে দেখাও যে কোনো অধিবৃত্তের যে কোনো দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল। আচ্ছা, দ্বিগুণ কোটি লাগবে না, এই হয়ে গেল দ্বিগুণ কোটি। এটা কিন্তু নাভিলম্ব না, আগে বলে দিলাম। ঠিক আছে, এটা নাভিলম্ব না, এটা একটা দ্বিগুণ কোটি। তো এটার সাপোজ নাম দিলাম এবি। তাহলে এই যে এবি দ্বিগুণ কোটি, কি বলেছে, যে এই দ্বিগুণ কোটি এবং এই দ্বিগুণ কোটি দ্বারা অধিবৃত্তের ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল, মানে যদি শীর্ষটা ও হয় তাহলে এ ও বি পুরো অঞ্চলটা, এ ও বি অঞ্চলটা, হ্যাঁ, কি বলেছে, যে শীর্ষ থেকে তার দূরত্বের অন্তর্গত আয়তক্ষেত্রের, শীর্ষ থেকে তার দূরত্বের, শীর্ষ থেকে কার দূরত্ব, শীর্ষ থেকে হচ্ছে এই দ্বিগুণ কোটির দূরত্বের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 2/3 সমান। এই যে শীর্ষ থেকে এবির যে দূরত্ব, এই দূরত্ব দিয়ে যদি কোনো আয়তক্ষেত্র তৈরি করি, এটা y অক্ষ, তাহলে শীর্ষ দিয়ে যে দূরত্বটা তৈরি হবে সেটা। আচ্ছা, আগে বলে দিই যে দেখো যে অধিবৃত্তের কোনো দ্বিগুণ কোটি দ্বারা ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল ওই দ্বিগুণ কোটি এবং শীর্ষ থেকে তার দূরত্বের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের 2/3 সমান। তাহলে এই যে আয়তক্ষেত্রটা দেখা যাচ্ছে, তাহলে আয়তক্ষেত্রটা এরকম হবে, হ্যাঁ, উপর নিচ দুটোকে জয়েন করতে হবে। এই যে আয়তক্ষেত্রটা তৈরি হলো, নাম দিয়ে দিচ্ছি এর এবি সিডি। এই এবি সিডির যে ক্ষেত্রফল হবে, এবিসিডি ক্ষেত্রফলের 2/3 সমান হচ্ছে এ ও বি এর ক্ষেত্রফল। হলো, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন এটা ওঠে যে এবিসিডির ক্ষেত্রফল কত, কারণ এবিসিডি ক্ষেত্রফল আমরা এই জ্যামিতি সূত্রের সাহায্যে বের করে নেবো। ঠিক আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে যেটা সূত্র হয় কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো তার জন্য আমার কি জানতে লাগবে, তার জন্য আমার জানতে লাগবে কিছু ইনফরমেশন। ফার্স্ট অফ অল যে না, ফার্স্ট অফ অল এর স্থানাঙ্ক কত, এটা আমাকে জানতে হবে। তো এর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, কি বলি, যে কোনো দ্বিগুণ কোটি দ্বারা, এক মিনিট ভেবে নি, দ্বিগুণ কোটি দ্বারা তো আমার ধরেছি ধরে নিই, আচ্ছা ধরি যে এই যে বিন্দুটা, এই বিন্দুটা ভুজ এ ধরলাম, ভুজ এ ধরলাম। তো কোশ্চেন এটা ওঠে যে কোটি কত হবে। ঠিক আছে, ভুজকে ধরা হলো এ, যদি তোর খুব অবভিয়াস, এ তো খুব অবভিয়াস হয়ে যায়, ভুজ ধর পি, তাহলে কোটি কত হবে, কোশ্চেন হচ্ছে এটা। তো কোশ্চেন হয়ে যাবে, দেখ ভুজ মানে কোটি মানে হচ্ছে ওয়াই এর মান। তো ওয়াই এর মান কি করে পাবো, এই অধিবৃত্তের সমীকরণের মধ্যে এক্স এর জায়গায় আমি পি বসাই দিব, তাহলে ওয়াই মান, তার মানে কত যাচ্ছে 2√/AP, 2√AP হলো, 2√AP। আমি ধরলাম যে এ বিন্দুটার ভুজ পি, তাহলে কোটি কত হবে, কোটি হচ্ছে এই সমীকরণ থেকে পেয়ে যাবো, এক্স এর জায়গায় ভুজ বসিয়ে, ওটা হয়ে যাচ্ছে 2√AP। ঠিক আছে, এক্স এর মানটা পি বসালে হয়ে যাচ্ছে 2√AP। ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, যদি এ এর স্থানাঙ্ক পি কমা 2√AP হয়, বি এর স্থানাঙ্ক হবে পি কমা -2√AP, যেহেতু এরা এক্স অক্ষের উপর লম্ব। ঠিক আছে, আচ্ছা তাহলে সি এর স্থানাঙ্ক,
তো প্রথম কথা হচ্ছে যে এইটার দৈর্ঘ্য কত আর এইটারই বা দৈর্ঘ্য কত, কারণ এটা হচ্ছে আমার এটাও লাগবে আর এটাও লাগবে, দুটোই লাগবে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দেখ, এটা মানে ভুজের ভ্যালু হচ্ছে পি, আর এটা মানে হচ্ছে কোটিগুলোর যোগফল। তো উপরের দিকে হচ্ছে 2√AP, নিচের দিকে হচ্ছে -2√AP, দুইটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে 4√AP, দুটো দূরত্ব হয়ে যাচ্ছে 4√AP, ঠিক আছে? দুটো প্লাস করতে হবে তাহলে? আরে মানে দূরত্বের যোগফল, কোটির যোগফল বলবো। দূর বুঝতে পারলি তো? কোটি না, আমি ভুল বলেছি, দূরত্ব দুটার যোগফল। তো দূরত্ব গুলো হচ্ছে 2√AP প্লাস 2√AP মানে 4√AP হচ্ছে। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে হচ্ছে, অতএব ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হবে এবিসিডি। এবিসিডি ইকুয়াল টু হয়ে যাবে, যোগ করলে পরে গুণ করলে পরে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 4p ইন্টু রুট এপি, ঠিক আছে? 4p ইন্টু রুট এপি হলো। প্রমাণ করতে হবে যে অধিবৃত্তটার যে সীমাবদ্ধ যে অঞ্চলের ক্ষেত্রফলটা, সেটা হয়ে যাবে হচ্ছে কত? 4p ইন্টু রুট এপির 2/3 অংশ, ঠিক আছে? তো 2/3 মানে হচ্ছে এটা হয়ে যাবে 8p ইন্টু রুট এপি ডিভাইডেড বাই 3, এটা আসবে উত্তর, ঠিক আছে? এটার ক্ষেত্রফল। ক্লিয়ার? তখন কি করে আনবো? প্রথমে উপরেরটা বের করি, তো 2 দিয়ে গুণ করে দিই, তারপরে ইকুয়াল টু তারপরে ওই এটা ইকুয়াল টু 2/3 দিয়ে দেখা দেবো, ঠিক আছে? তাহলে এবিসিডি ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এখানে। এখন এটার ক্ষেত্রফলটা আমার লাগবে এইটুকুন জায়গা। তো এইটুকুন জায়গায় এক্স অক্ষ বরাবর ছড়িয়েছে, কোন বিন্দু থেকে কোন বিন্দু অব্দি ছড়িয়েছে? এক্স ইকুয়াল টু 0 তে স্টার্ট হয়েছে আর এক্স ইকুয়াল টু পি তে শেষ হয়েছে। তাহলে পরে অতএব ও এ, এটা কিছু একটা নাম দিয়ে দে, টি নাম দিয়ে দে, ও এ টি এটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু কত হবে পি ওয়াই ডিএক্স। ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 2√ax, এপি না রে, ax dx, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু 2√a, ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, রুট এক্স এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 0 টু p। তাহলে এটা ইকুয়াল টু 4√a ডিভাইডেড বাই 3, আর এখানে বসে যাবে p টু দি পাওয়ার 3/2, অর্থাৎ 4p ইন্টু রুট এপি ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে এই অঞ্চলটার ক্ষেত্রফল। তাহলে গোটাটার ক্ষেত্রফল কত? অতএব এ ও বি এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2 ইন্টু 4p রুট এপি ডিভাইডেড বাই 3, তার মানে 8p রুট এপি বাই 3। এটা ইকুয়ালস টু তুই লিখতে পারিস 2/3 ইন্টু 4p রুট এপি। কেন লেখা হলো এরকম? কারণ দেখ 4p রুট এপি মানে হয়ে যাচ্ছে এবিসিডির ক্ষেত্রফল, তাহলে 2/3 গুণ এবিসিডি হয়ে গেল প্রমাণিত। বোঝা গেল? অঙ্কটা কি আরেকবার বুঝাবো? তো এখানে যে জিনিসটা ধরা হলো ওটা আগে বুঝতে হবে, লিখে নে আগে, তার আগে লিখে নে, কমপ্লিট করে নে, তারপরে বুঝছি। লেখা বুঝে নে। এখানে যেটা একমাত্র জিনিস ধরা হয়েছে, দুই মাত্র জিনিস ধরা হয়েছে, সেটা হচ্ছে এক, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তটার সমীকরণ, আর দ্বিতীয়ত এই এ বিন্দুর ভুজ, এই বিন্দুর ভুজটাকে ধরছি, আর কিছু ধরিনি, কোটিও ধরিনি, ঠিক আছে? এই বিন্দুর ভুজকে ধরা হয়েছে, কত ধরা হয়েছে? পি ধরা হয়েছে। এখন আমার লাগবে হচ্ছে এই বিন্দুর কোটি। তো এই বিন্দুর কোটি কোথা থেকে পাবো? এই যে এখান থেকে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর থেকে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর থেকে এই বিন্দুর কোটি পাওয়া যাচ্ছে কত? 2√AP। এটাকে বোঝাতে হবে কি করে আসছে 2√AP। হ্যাঁ, এই বিষয়টা চুমকি, ওকে। তাহলে এটা হয়ে গেল p, 2√AP। এখন a যদি p, 2√AP হয়, তাহলে b কত হবে? p, -2√AP, কারণ নেগেটিভ y অক্ষের দিকে চলে গেছে একই ভাবে। এখন আমার লাগবে এবির দৈর্ঘ্য। এবির দৈর্ঘ্য কত হবে? উপরে যেটা দৈর্ঘ্য যোগ নিচেরটার দৈর্ঘ্য। উপরেরটার দৈর্ঘ্য হচ্ছে 2√AP, নিচেরটার দৈর্ঘ্য হচ্ছে -2√AP, যোগ করলে কত হয়? 4√AP হয়ে গেল দৈর্ঘ্য। আর প্রস্থ লাগবে, প্রস্থ মানে হচ্ছে ভুজটা, প্রস্থ হচ্ছে কত? p। দৈর্ঘ্য গুণ প্রস্থ করলাম,
আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল তৈরি হয়ে গেল। কত আসছে? 4p√ap। ঠিক আছে, সবাই বুঝতে পারছিস? ঋষিদা বুঝতে পারছিস? সমান আমার লাগবে কি? আমার লাগবে অধিবৃত্তটার দ্বারা এবং এই দ্বিগুণ কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তার মানে কি? ও এ বি এর ক্ষেত্রফল লাগবে। কারণ ও এ বি এর ক্ষেত্রফল কত? ও এ টি এর যা ক্ষেত্রফল হবে তার ডবল। কারণ ও এ টি এর ক্ষেত্রফল বের করা হয়েছে এখানে। কারণ ও এ টি এক্স অক্ষ বরাবর তৈরি হয়েছে। কোন বিন্দু থেকে কোন বিন্দু অব্দি তৈরি হয়েছে? শূন্য থেকে পি অব্দি। তাহলে শূন্য থেকে পি 2√x y dx 2√x dx। ঠিক আছে, কেমন বুঝলি? তাহলে 2√x dx ইন্টিগ্রেশন করলাম, অ্যান্সারটা আসলো 4p√ap/3। এই ইন্টিগ্রেশনে কোনো সমস্যা আছে কি? ইন্টিগ্রেশনেও কোনো সমস্যা নেই। তাহলে এতদূর অব্দি হয়ে গেল। আমার লাগবে এ ও বি এর ক্ষেত্রফল কত হয়ে যাবে? যা উত্তর বেরিয়েছে তার সাথে কি হবে? 2 গুণ হয়ে যাবে। হয়ে গেল 8p√ap হলো। কারণ আমাকে আমাকে প্রমাণটার দিকে লক্ষ্য করতে হবে। প্রমাণে কি বলছে? যে যেই ক্ষেত্রফলটা আসবে সেটা 2/3 অংশ কার? আয়তক্ষেত্রের যা ক্ষেত্রফল বেরিয়েছে তার। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়েছে 4p√ap। তো এই যে 8/3 p × √ap আসছে, 8/3 কে আমি লিখতে পারি 2/3 গুণ 4। তো 2/3 গুণ 4 ইন্টু বাকিটা p√ap। কারণ এইটা তো মিলে যাচ্ছে এর সাথে, তাই 2/3 ইন্টু abcd ক্ষেত্রফল প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? মানে এত বেশি 4b ab 4b হয়ে যায় তো ওখানে কঠিন ছিল কি? এতটা কঠিন না, ল্যাঙ্গুয়েজটা পড়লে সব সোজা। আচ্ছা নেক্সট, তারপরে কত নম্বর? কত নম্বর? 10, ইম্পর্টেন্ট অঙ্ক। সমাকলনের সাহায্যে এই বৃত্ত এবং অধিবৃত্ত দ্বারা এর সাধারণ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে। মুছে দিই এটা। দাঁড়া 1 মিনিট, আগে মঙ্গলবার সোমবারটা শেষ হোক। ঠিক আছে, হ্যাঁ লাগানো। ও যাও। বলো। কেন? আপনি কেমন একটা রোবট রোবট হয়ে যাচ্ছেন। কেন রে এরকম কেন? আমি যন্ত্র তো না, কি সুন্দর হাসি। এই রোবটটাও হাসে, মানে হ্যাঁ কান্না করে না। আচ্ছা, আমি আমি কি তাহলে তোকে কাইন্দে দেখাবো? কি করলে প্রমাণিত হবে আমি যন্ত্র না? হ্যাঁ কাতর। তুইও মানুষ না। তোকে তোর বন্ধুদেরকে জিজ্ঞেস করে, ওরাই বলে তুই মানুষ না। তুই তুই আমাদের চেনা জানা কোনো স্পেসিস না। ঠিক আছে, জয়ন্ত স্যার শোন, জয়ন্ত স্যার গিয়ে বল স্যার আমি কোন ইয়ের অন্তর্গত। ঠিক আছে, এই যে কোন ক্লাস যদি জীব জগতের যদি ক্লাসিফিকেশন হয় তার মধ্যে আমি কোনটার মধ্যে পড়বো, জয়ন্ত স্যার বুঝিয়ে দেবে। ঠিক আছে, যাই হোক, একদম ওয়ান এন্ড অনলি। সমাকলনের সাহায্যে এই বৃত্ত আর এই অধিবৃত্তের সাধারণ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে অধিবৃত্ত আর অধিবৃত্ত দুজনের ছবি আঁকতে হবে। এই দেখ, বৃত্ত এর কেন্দ্র হচ্ছে 0,0, যে বৃত্তটা দিয়েছে তার কেন্দ্র ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 0,0। আর ব্যাসার্ধ কত বোঝা যাচ্ছে? কোথায় হবে সমীকরণটা? ব্যাসার্ধ হচ্ছে 10 অঙ্ক, ব্যাসার্ধ হচ্ছে 4, এইটা হচ্ছে 4। ঠিক আছে, আর অধিবৃত্ত হচ্ছে এরকম ভাবে থাকবে। বেশি হয়ে গেল। অধিবৃত্তটা এরকম ভাবে আছে, শীর্ষ হচ্ছে 0,0। তো এই যে ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিতে সবার প্রথমত আমরা দেখি বা সবার প্রথমত আমরা নেমিং করি কাদের? যেখানে যেখানে বৃত্ত আর অধিবৃত্ত একে অপরকে ছেদ করেছে।
কয়টা বিন্দুতে ছেদ করেছে? দুটো। ওদের নাম দিয়ে দিই কিছু। তাহলে এটার নাম সাপোজ এ, এটার নাম সাপোজ বি, হলো? এখন শুরুটা এদের কোথায় হচ্ছে? শুরুটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ওতে হচ্ছে, মূল বিন্দুতে হচ্ছে, হলো? আর শেষটা কোথায় হচ্ছে? শেষটা দেখ, এই যে জিনিসটা তৈরি হচ্ছে, এটা শেষ তুই বলতে পারিস এই বিন্দুতে, তো এটার নাম দিয়ে দিই সি। ঠিক আছে? তাহলে আমাদের কোন অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলেছে? কোন অঞ্চলটার ক্ষেত্রফল আমাদের বলেছে? এ ও বি সি। এ ও বি সি, ঠিকই বলছি, এ ও বি বা এ ও বি সি অঞ্চলের ক্ষেত্রফল। যেহেতু চারটা বিন্দুর নাম দিয়েছি, তাই আমি চারটা বিন্দুরই উল্লেখ রাখবো। এ ও বি সি অঞ্চলের ক্ষেত্রফল তৈরি হয়। আর এই অঙ্কটার কথাই বলছিলাম। দেখ, এই যে ক্ষেত্রটা তৈরি হয়েছে, এটা একটা না, এটা দুটা বক্রের আন্ডারে তৈরি হয়েছে। তুই খেয়াল করে দেখ, যে মূল বিন্দু থেকে শুরু করে এই এ বিন্দু অবধি, মানে এর থেকে যদি লম্ব ড্র করি, তাহলে মূল বিন্দু থেকে এত দূর অবধি এটা তৈরি হয়েছে অধিবৃত্তের আন্ডারে। কিন্তু এই এ বিন্দু থেকে পরবর্তী যে অঞ্চলটা, সেটা তৈরি হয়েছে বৃত্তের আন্ডারে। তার মানে এখানে ওয়াই এর মানটা পাল্টাবে। ঠিক আছে? তো এই জাতীয় ইন্টিগ্রেশন কি করে করে, ঠিক আছে, আমাদের এটা বুঝতে লাগবে। চলো করি। আচ্ছা, সর্বপ্রথমত আমাদেরকে এই নেমিং গুলো করতে হবে। এটা দুটোকে একসাথে করা যায়, অসুবিধা নেই, দুটোকে একসাথে করা যায়। তো 10 নম্বর অঙ্ক না এটা? তাহলে এখানে একটু একটু লিখতে হবে। এখানে ধরি বৃত্ত ও অধিবৃত্তটি অধিবৃত্তটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে। Ready? এ ও বি বিন্দুতে ছেদ করে, হলো? আচ্ছা, ধরি বৃত্ত ও অধিবৃত্তটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করে, করলো? বৃত্তটির কেন্দ্র ও বৃত্তটির, এখানে করে কমা, বৃত্তটির কেন্দ্র ও এবং বৃত্তটি কোন অক্ষকে, এক্স অক্ষকে কোন বিন্দুতে? সি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? যা যা এখানে আছে খুব বুঝে বুঝে লিখতে হবে জিনিসগুলোকে। হ্যাঁ, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ও এ বি সি এর ও এ সি এ সি বি এর ক্ষেত্রফল বের করব। কারণ ও এ সি বি এর ক্ষেত্রফলটা ডিরেক্টলি বের হবে না। কি করে বের হবে? আমরা ফার্স্টে আপার হাফটার ক্ষেত্রফল বের করব, আর যেটা অ্যান্সার আসবে তার সাথে 2 মাল্টিপ্লাই করে দেবো, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা বেসিক্যালি বের করব ও এ সি এর ক্ষেত্রফল। কারণ ও এ সি যেহেতু দেখতে পাচ্ছি ও এ সি তে ওয়াইটা চেঞ্জ হচ্ছে, তো ওয়াইটা কোথায় চেঞ্জ হচ্ছে? এ থেকে যে লম্বটা ড্র করা হয়েছে সেই লম্বের বাঁ পাশে এক রকমের ওয়াই, ডান পাশে আরেক রকমের ওয়াই। তো এই লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক আমাকে কিছু একটা দিতে হবে। তো দিলাম ডি। তো ধরছি এখানে লিখতে হবে, ধরি এ থেকে ওয়াই অক্ষের, ওয়াই না এক্স অক্ষের অক্ষের ওপর লম্বের পাদবিন্দু, লম্বের পাদবিন্দু কত? ডি। ঠিক আছে? লম্বের পাদবিন্দু ডি। ঠিক আছে, দিবেন না? তাহলে এ থেকে লম্ব ড্র করা হয়েছে, তার পাদবিন্দু হচ্ছে ডি। আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে এ এর স্থানাঙ্ক বের করব, এ এর স্থানাঙ্ক বের করব, তারপরে তার থেকে ডি এর এক্স কত ওটা লিখবো। কারণ ডি এর আমার শুধু এক্সটা লাগবে, ওয়াই দরকার নেই, ওয়াই জিরো হবে বোঝা যাচ্ছে। ঠিক আছে? ডি এর এক্সটা আমার দরকার, হলো? তারপরে আমরা ইন্টিগ্রেশন গুলো করা শুরু করবো। ঠিক আছে? তো তার জন্য আমাকে এ আর বি লাগবে। এ আর বি স্থানাঙ্ক আমি কি করে পাবো? এ এবং বি এর স্থানাঙ্ক কি করে পাওয়া যাবে? সবই ধরে নিব। হ্যাঁ, না 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 না, এ আর বি স্থানাঙ্ক পাবো অধিবৃত্ত আর বৃত্তের সমীকরণকে সমাধানের মাধ্যমে। ঠিক আছে? খেয়াল করে দেখো, এটা হচ্ছে আর বি দুজনেই অধিবৃত্ত আর বৃত্তের ছেদ বিন্দু। আর ছেদ বিন্দু কি করে পাওয়া যায়? সমাধানের মাধ্যমে। তো সমীকরণ দেওয়া আছে, সমাধান করব, এক্স আর ওয়াই এর মান বের করবো, ঝামেলা শেষ। ঠিক আছে? তাহলে ফার্স্টে প্রদত্ত লিখবো, বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল টু 16। এরকম থাকলে কিন্তু তোরা এইচএস ও নেগেটিভে নাম্বার পাবি। ঠিক আছে? এই পড়াশোনার মানটা একটু বাড়া। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6x, নাম্বার দিবে তো না, উল্টা কাইটে দিবে আরো। ঠিক আছে?
তোদের খাতা দেখে মনে হয় পশ্চিমবঙ্গ যে মধ্যশিক্ষা WBCHSC যে বোর্ড ওইটাই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, যদি এই খাতাটা একবার রিলিজ হয় লোকেদের কাছে যায়। তাহলে 1 আর 2 কে সমাধান করবো। তাহলে 1 আর 2 কে কি করে সমাধান করবো? ওয়াই স্কোয়ার মান সেম। তাহলে 1 ও 2 থেকে পাই, 2 থেকে পাই কি পাবো, এক্স স্কোয়ার যোগ 6x সমান সমান 16। পাশে লিখে দিই, যেহেতু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6x, এটা কি মিডল টার্ম যাবে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 2x মাইনাস 16 এটা ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 8 ইন্টু এক্স মাইনাস 2 এটা ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়ালস টু -8 এক্স ইকুয়ালস টু 2। এক্স ইকুয়ালস টু -8 এক্স ইকুয়ালস টু 2। এক্স ইকুয়াল টু -8 কেন আসলো? এক্স ইকুয়াল টু -8 কেন আসলো? মাইনাসের দিকে তো যাইনি এক্স এর মান। আচ্ছা, এক্স ইকুয়াল টু -8 হইলে ওয়াই স্কোয়ার দেখ ইয়ে হয়ে যাচ্ছে, দেখ এটা সমাধান আসছে। হ্যাঁ, তো এখন এক্স ইকুয়াল টু -8 হইলে প্রবলেমটা কি দেখ? এক্স্যাক্টলি, এক্স ইকুয়াল টু -8 হইলে ওয়াই এর মানটা কাল্পনিক চলে আসে, সেটা হতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এক্স এর মান কত নিব? 2 নিব। তাহলে লিখি এক্স ইকুয়ালস টু -8 হলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -8 তো -48 লেস দেন 0, যা সম্ভব নয়, যা সম্ভব নয়, কারণ ওয়াই স্কোয়ার কোনো কিছু স্কোয়ার নেগেটিভ হতে পারে না। অতএব এক্স ইকুয়ালস টু কত হবে? 2 হবে। এবং তার জন্য কি হবে, ওয়াই এর মান ওয়াই ইকুয়াল টু হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে কত? 6 দুগুণ 12। তার মানে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস √12। এটাকে √12ই লাগ, আমার ওয়াই লাগবেই না। ঠিক আছে, তো ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস √12, মানে এর স্থানাঙ্ক হচ্ছে 2, √12 আর বি এর স্থানাঙ্ক হচ্ছে 2, -√12। হয়ে গেল এ আর বি এর স্থানাঙ্ক। আর এর থেকে যেহেতু লম্ব ড্র করা হয়েছে, তাহলে ডি এর স্থানাঙ্কে আর এর স্থানাঙ্কে এক্স এর মান, ভুজের মানটা সেম হবে। এ থেকে যেহেতু লম্ব ড্র করা হয়েছে এক্স অক্ষের উপর, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে এক্স এর মান 2, মানে ভুজ হচ্ছে 2, তাহলে ডি এর ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু 2। অতএব ডি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক স্থানাঙ্ক এটা হবে হচ্ছে কি হবে, এটা স্থানাঙ্ক হচ্ছে 2, 0। অতএব নির্ণেয় ক্ষেত্রফল, নির্ণেয় ক্ষেত্রফল, নির্ণেয় ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত হবে, ইন্টিগ্রেশন কত টু কত, ইন্টিগ্রেশন 0 থেকে, আচ্ছা সি এর স্থানাঙ্ক তো বের করি না, সি এর স্থানাঙ্ক হবে কত, একবারে বলে দেওয়া যায় সি এর স্থানাঙ্ক কত হবে, পারবি বলতে? পারবি না, আমি বলবো। সেটা হচ্ছে সি এর স্থানাঙ্ক 4, 0 হবে। কেন 4, 0 হবে? এটা পারবি না তোরা। সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে? 16। তার মানে ব্যাসার্ধ কত? 4। তাহলে ব্যাসার্ধ যদি 4 হয়, এই গোটাটা 4, এই গোটাটা যদি 4 হয়, সি এর স্থানাঙ্ক কত হবে? 4, 0। ঠিক আছে, তাহলে ডি এর স্থানাঙ্ক 2, 0 এবং দিয়ে লিখে দে, এবং সি এর স্থানাঙ্ক, স্থানাঙ্ক 4, 0। হ্যালো, 2, 0 আর 4, 0। আর তাহলে ইন্টিগ্রেশনটা হবে 0 থেকে 4 অবধি, 0 to 4 y dx। ক্লিয়ার? তো 0 to 4 y dx তো সরাসরি হবে না, কি করে হবে? আচ্ছা, দ্বিতীয়ত মডের মধ্যে রাখি, হ্যাঁ, দুটো যোগ হবে যেহেতু। ইন্টিগ্রেশন 0 to 2 y dx হবে, আর ইন্টিগ্রেশন 2 to 4 y dx হবে। 0 to 2 y dx যখন হবে, তখন y এর মান কত বসবে? 0 to 2 y dx যখন হবে, তখন y এর মান কত বসবে? মানে y এর জায়গায় কত লিখবো? দেখ ওয়াইটা এই যে 0 to 2 এইটুকুন জায়গায় যে ওয়াই আসছে, সে ওয়াইটা কোথা থেকে পাওয়া যাবে? এখান থেকে। এটা কি অধিবৃত্ত, অধিবৃত্তের ক্ষেত্রে ওয়াই কত? √6x, √6x dx, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6x না, অধিবৃত্ত। তাহলে ওয়াই ইকুয়াল টু √6x প্লাস মড ইন্টিগ্রেশন 2 to 4 কত হবে ওয়াই এর মান? 16 মাইনাস x স্কোয়ার dx স্কোয়ার, x স্কোয়ার না x স্কোয়ার, এভাবে বলা শিখো, ঠিক আছে? x স্কোয়ার, ঠিক আছে, x স্কোয়ার হলো। আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু √6 ইন্টু x টু দি পাওয়ার 3/2 বাই 3/2 কত লিমিট 0 থেকে 2 অবধি, মড শুরু শেষ প্লাস মড, এটা ওই সূত্রটা একটু আগে যেটা বললাম,
এই 16 মানে হচ্ছে 4 স্কয়ার। স্যার এই সামনেটা কি ইন্টিগ্রেশন না মড? এটা মড 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 √6 ইনটু এই জিনিসটা, তারপরে মড শেষ প্লাস আবার মড শুরু। এর অ্যান্সার কি হয় x ইনটু √ এই জিনিসটাই 4 স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 16/2 ইনটু সাইন ইনভার্স x বাই a। এটা আমার জায়গা আসছে না রে, তাহলে এটা ইকুয়ালস টু নিচে লিখি প্লাস মড অফ কত হয়ে যাবে বক্স x ইনটু √4 স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 16/2 সাইন ইনভার্স x বাই 4 ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ কত 2 থেকে 4 মড শেষ। এটা ইকুয়াল টু এখানে মান বসাতে হবে, এখানেও মান বসাতে হবে। মডের ভেতরে √6 প্রথমে x এর জায়গায় কত বসবে 2 তাই ইনটু 2/3 হলো ইনটু x এর মান 2^3/2 আর x এর মান 0 বসালে তো 0 হয়ে যাবে, তাই মড শেষ প্লাস মড x এর জায়গায় প্রথমে 4 বসবে, এই যে এই গোটাটাতে x এর জায়গায় প্রথমে 4 বসবে, কত হবে ফার্স্টে x এর জায়গায় 4 বসলে 0 হয়ে যাচ্ছে প্লাস 16/2 মানে 8 সাইন ইনভার্স 1 মানে π/2 ব্র্যাকেট ক্লোজ মাইনাস এখন x এর জায়গায় 2 বসবে, তো x এর জায়গায় 2 বসলে কত হবে 2/2 কেটে যাবে 4 স্কয়ার মাইনাস 2 স্কয়ার 16 মাইনাস 4 12 তাহলে √12 প্লাস 8 সাইন ইনভার্স কত হয়ে যাবে 1/2 ব্র্যাকেট ক্লোজ মড শেষ। কোথায় 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 কি 2 কি হ্যাঁ কোন 2 হলো ওকে শেষের কথা ঠিক আছে। এখন 2√3/2 মানে 2√2 মডের ভেতরে √6 ইনটু 2/3 ইনটু 2√2 মড শেষ প্লাস মডের ভেতরে এখানে কত হচ্ছে 4π মাইনাস √12 সাইন ইনভার্স হাফের মান কত 30 ডিগ্রি মানে π/6 তাহলে প্লাস মানে মাইনাস হয়ে যাবে -8π/6 মোট শেষ। এটা ইকুয়াল টু দুইটাই পজিটিভ ভ্যালু নাকি দুটোই পজিটিভ আসবে, তাহলে পরে কি হয়ে যাবে দুটোই পজিটিভ, তাহলে কি হবে এখানে হয়ে যাবে হচ্ছে 4√12/3 প্লাস 4π মাইনাস 8π কত হয় রে 4π মাইনাস 8π 4 6 24 24 মাইনাস 8 কত হয় 16 16π/6 মাইনাস √12 √12 দুই জায়গায় আছে √12 কমন গেল ইনটু কত করে থাকলো 7/3 যোগ 16π/3 টা কাটবে 4 4 দুগুণ 16 ডিভাইডেড বাই 3 তাহলে উত্তর কত হচ্ছে 8π/3 প্লাস 7 ইনটু এটা √12 মানে হচ্ছে 2√3 তাহলে 14√3 ডিভাইডেড বাই 3 তাহলে এটা ইকুয়ালস টু 8π প্লাস 14√3 ডিভাইডেড বাই 3। এটা হয়ে গেল কি এটা হয়ে গেল 0 to 4 ydx এর ক্ষেত্রফল মানে গোটাটার ক্ষেত্রফল। ছবিটা কি ছিল মনে করছি আপার হাফটার ক্ষেত্রফল হইল, তাহলে নির্ণয় ক্ষেত্রফল না এখানে সামনে একটা 2 হইতো হ্যাঁ শুরু থেকে একটা 2 থাকতো সামনে 2 ইনটু এটা প্রত্যেকটা লাইনে একটা এক্সট্রা 2 থাকতো হ্যাঁ এটা ইজ ইকুয়াল টু 2 ইনটু প্রত্যেকটা লাইনে একটা এক্সট্রা 2 ইনটু থাকতো, এটা গুলিয়ে গেছিল আমার 2 ইনটু এটা ইকুয়াল টু হতো 2/3 2/3 ও না এখান থেকে আরো কমন যায় এখান থেকে 2 কমন যায় 4/3 ইনটু কত কমন হচ্ছে 2 তাহলে 4π প্লাস 7√3 দেখতে आंसर 4/3 ইনটু হ্যাঁ বল 8π প্লাস কত দেখা
অ্যান্সার এটা ভুল হলো কেন? স্যার আমার কাছে কোনো ক্যালকুলেশনই গন্ডগোল আছে। কি ক্যালকুলেশনে গন্ডগোল বলতো? 2 ইনটু টাকে যদি বাদ দিয়ে ওই 4√12/3 মাইনাস যে 12 টা আছে ওটাকে বলা হচ্ছে √12/3 থাকতেছে শুধু। আরেক বাবু কোন লাইনটা বলতো? আরে ও বলছে 7/3 আলাদা। 7/3 আসতেছে না? না শুধু 7/3 কেন আসতেছে না? শুধু 12/3 আছে। ও 7 আসছে না, না শুধু 1/3 আসছে। ঠিক ঠিক ঠিক, ভালো জিনিস লক্ষ্য করছিস। তাহলে এখানে হচ্ছে শুধু √3/3, তাই তো? তাহলে 14 আসবে না, তাহলে এখানে 7ও আসবে না, তার মানে এখান থেকে 2 কমনও যাবে না। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 2/3 ইন্টু 8 পাই প্লাস √3। হ্যাঁ, না √12 থাকছে না স্যার ওই 2 টা কোনো দরকারই তো নাই। কেন দরকার নেই জানি? এখানে 2/3 নাই শুধু 8/, 8 পাই প্লাস কত? 2√3 আছে। 8 পাই প্লাস 2√3। স্যার আপনি দুগুলোকে আরেকবার ও ও ও হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। এই লাইন থেকে মুছে দিই। হ্যাঁ, এটা ইকুয়ালস টু 2 ইন্টু 8 পাই রুট 12 মানে হচ্ছে 2√3, তাহলে 2√3 ডিভাইডেড বাই 3। এইটা আছে উত্তরে, 8 পাই প্লাস 2√3/3। বাট 2/3 আর 2 টা নাই। 2/3 না ব্র্যাকেটের বাইরে আর বাইরে মানে বাই 3 নাই। দেখা দেখা 8/, প্লাস 2√3 8 পাই প্লাস 2√3 মানে ব্র্যাকেটের ভেতরে জিনিসটা বাই 3 নেই, তাই তো? আর বাইরে 2টাও নেই। মানে 2/3 থাকবে না বাকিটা থাকবে। এটা আবার কেমন ব্যাপার হলো? নতুন বই কার? এটাই নতুন। ওটাও নতুন বই। আচ্ছা বলটা নতুন আইডিয়া। 8 পাই প্লাস 2√3 চলে আসছে, বাই 3টা কেন আসবে না? অদ্ভুত কারণটা। হ্যাঁ আমারও ভালো হ্যাঁ, 8 পাই প্লাস 2√3 তো কেন হবে না? এইটা ছেড়ে আজকে এখানে ছাড়ছি। হ্যাঁ, নেক্সট দিন চেক করে বলবো যে এটা কোন জায়গাটা চেঞ্জ হবে, কারণ স্লাইড কিছু জায়গায় ইন্ডিকেশন হয়তো ভুল টুল হয়েছে, চেক করে নিতে হবে।